ওটা দিয়ে কি? সাদা রং, কালো রং। কি হয়েছিল রং দিয়ে? পরাগ, কি হয়েছিল গো রং দিয়ে? বলো। কচু বলবো? চাটপট সারা কুত্তা জাত তুই, তোকে বলবো না। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন শ্রীতমা সেনগুপ্তের ভয়ের গল্প কবরী। 5ই নভেম্বর 2022। একদম নতুন কালেকশন। আজকে আমি মৌমিতা তোমাদের জন্য চলে এসেছি শুধুমাত্র তোমাদের সাথে গল্প করব বলে, তোমাদেরকে কিছু নতুন কালেকশন দেখাবো বলে আমি মৌমিতা চলে এসেছি তোমাদের কাছে। আই বেট এরকম ডিজাইন তোমরা কেউ কখনো দেখোনি, এটা আমি জোর দিয়ে বলতে পারি, একেবারে হল অফ করে বলতে পারি। এই ডিজাইন তোমরা এর আগে কেউ দেখোনি এবং সম্পূর্ণ মাথা খাটিয়ে বের করা হয়েছে ডিজাইনগুলো। আর হ্যাঁ, দাম নিয়ে কিন্তু কেউ চিন্তা করবে না, ঠিক আছে? একদম দাম নিয়ে কেউ চিন্তা করবে না, তার কারণ হচ্ছে দিওয়ালির জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। তো দেরি করছো কেন? ঝটপট স্ক্রিনশট নাও। আমি যেগুলো দেখাবো এরপর সেইগুলোকে জাস্ট তোমরা স্ক্রিনশটটা নিয়ে ঝটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। তার কারণ হচ্ছে যদি কোনোভাবে আউট অফ স্টক হয়ে যায় আমাকে কিন্তু আর দোষ দিতে পারবে না, ঠিক আছে? চলো ঝটপট পছন্দ করো, আমি শুরু করছি আজকে লাইভটা। দুটো নেক পিসের স্ক্রিনশট নিল রোহি। মৌমিতার কালেকশন এমনিই ভীষণ পছন্দের ওর, তার উপর এগুলো সত্যিই খুব ইউনিক। মৌমিতার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিল রোহি, সাথে লিখে দিল সোল্ড আউট বলে শুনবো না কিন্তু আমি, এই দুটো আমার চাই। হ্যান্ডমেড জুয়েলারি, জাঙ্ক জুয়েলারির প্রতি ভয়ঙ্কর অবসেশন রোহির। এই নিয়ে পরাগ মাঝে মধ্যে বিরক্তও হয়। সত্যি ঘরে আর জায়গা নেই, 2 কামরার তো কোয়ার্টার এটা। নেক পিস, ইয়াররিং, ফিঙ্গার রিং, ব্যাঙ্গেল এসব যতই কিনুক শান্তি হয় না যেন রোহির। একটা স্টিলের ছোট আলমারি প্রায় ঠাসা এসবে, তবু অমোঘ আকর্ষণ যেন কাটাতেই পারে না ও। ফেসবুকের বিভিন্ন গ্রুপ, বিভিন্ন সেলার, ততোধিক ভিন্ন তাদের কালেকশন। মূলত এখান থেকেই নেয় রোহি। মৌমিতা তাদের মধ্যে অন্যতম। কত যে কিনেছে ওর থেকে জুয়েলারি। এছাড়াও যখন যেখানে চোখে পড়ে, দোকানে, অনলাইন সাইটে, আগে কিনে ফেলে রোহি। টিংটুং শব্দে মেসেজ ঢুকলো রোহির ফোনে। মৌমিতা অর্ডারটা কনফার্ম করেছে। হাসি ফুটল রোহির মুখে। কালী পুজোর আগেই ডেলিভারি পেয়ে যাবে সে। 2 দিনের মধ্যেই পাঠিয়ে দেবে বলেছে মৌমিতা। রোহি মৌমিতাকে বিরাট বড় একটা থ্যাঙ্কস লিখে পেমেন্ট করে দিল অনলাইনে। পরাগের চাকরি সূত্রে এই কোয়ার্টারে থাকা। কলকাতা না হলেও প্রায় কলকাতা ঘেঁষেই শহরটা, কটা মোটে স্টেশন। তবু জায়গাটায় একটা আন্তরিকতা আছে। হয়তো প্রপার কলকাতা নয় বলেই এখনো উদাসীন হয়ে উঠতে পারেনি শহরটা। বিয়ে হয়েছে ওদের 2 বছর 3 মাস। একেবারে টিপিক্যাল অ্যারেঞ্জ ম্যারেজ যাকে বলে তাই। শ্বশুরবাড়ি কলকাতা, রোহির বাপের বাড়ি পুরুলিয়ায়। সেখানে একটা প্রাইভেট স্কুলে ইংরেজি পড়াতো। বিয়ে ঠিক 15 দিনের মাথায় এই কোয়ার্টারে চলে আসতে হয়। আসার পরপরই কাছে পিঠের কয়েকটা ইংলিশ মিডিয়াম স্কুলে সিভি জমা দেয় সে। একটা স্কুলে পেয়েও যায়। সেকেন্ডারি টিচার হিসেবে যোগ দেয়। সকাল 10টা থেকে বিকেল 4টে। টোটো করে কোয়ার্টার থেকে 10 মিনিট। কখনো অবশ্য অফ ডিউটি বা ফ্রি থাকলে পরাগই বউকে বাইকের পিছনে চাপিয়ে নামিয়ে দিয়ে আসে স্কুলে। রেলের চাকরি পরাগের। কাজের বেশ চাপ। অনেক সময় একাই কাটাতে হয় রোহিকে, নাইট ডিউটিতে রাতটাও। অবশ্য তা নিয়ে খুব সমস্যা হয় না রোহির। সে দিব্যি ঘরের কাজকর্ম, ফোন কিংবা পাশের কোয়ার্টারের এক মাসিমার সাথে গল্পগুজব করে কাটিয়ে দেয়। পরাগের আজ নাইট অফ ছিল। খেয়ে দিয়ে যখন বিছানায় গেল তখন প্রায় 12টা। পরাগের বাঁ হাতের ওপর মাথা রেখে রোহি বলল,
এই জানো তো, একটা কথা বলার ছিল আমার। বাঁ হাত দিয়ে রোহির চুলে বিলি কাটছে পরাগ। বলল, বলো। রাগ করবে না, কথা দাও। বুঝেছি। কি বুঝেছো? গয়না কিনেছো তাই তো? হ্যাঁ, এত পছন্দ হলো, কি করব বলো। আচ্ছা, এত পড়ো আদৌ তুমি? কেন পরবো না? সব পড়েছো? মানে গত 6 মাসে যা কিনেছো সব? না, অকেশন এলে তবে পড়ার জন্য কিছু তোলা আছে, তাছাড়া স্কুলে পড়ে যাই তো। আবার তোলাও আছে? এমন কেন করো গো তুমি? এই তো একটাই শখ আমার, তাও যদি সোনার গয়না হতো। কপট রাগ দেখালো রোহি। সরে গেল পরাগের হাতের ওপর থেকে। পিছন ফিরে জানলার দিকে মুখ করে শুলো। সোনার গয়না হলে তো ভালো হতো, অ্যাসেট হতো, কিন্তু এগুলো তো। আচ্ছা আচ্ছা, আর গোসা করতে হবে না কন্যে। এদিকে ফেরো, এদিকে ফেরো। তোমার প্রতিদেব অত্যন্ত দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। ফিক করে হেসে ফেলল রোহি। তাড়াতাড়ি সরে এলো পরাগের দিকে। খুব উৎসাহের সাথে নিজের ফোনটা নিল। এই দেখো, এইগুলো অর্ডার করলাম। নেতা মেরেছে। কি হলো? আমি বাবা এসবের কিছু বুঝি না পত্নী, আমাকে ক্ষমা দাও। বুঝি না বললে হবে নাকি? এতদিন বিয়ে হয়েছে এখনো গয়না বোঝো না মানে? ঠিক তোমাকে প্রতিদেব। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ বেশ, দেখাও দেখাও দেখাও। ফোনের গ্যালারি খুলে মৌমিতার পাঠানো অরিজিনাল নেকপিস দুটোর ছবি দেখালো রোহি। একটা চোকার, সিলভারের ওপর বেবি পিঙ্ক কালারের একটা পাথর। কেমন এটা? খুব সুন্দর। সত্যি না ঢপ দিচ্ছ? না না, সত্যিই সুন্দর। পাথরের রংটা বেশ ভালো লাগছে, মানে তোমাকে পরলে হেভি লাগবে কিন্তু। এবার দ্বিতীয় ছবিটা দেখালো রোহি। ফোনটা ওর হাত থেকে নিয়ে তাকিয়ে থাকলো সেদিকে কিছুক্ষণ পরাগ। তারপর বলল, এটা একটু অড না? অড না, ইউনিক। হ্যাঁ, মানে একটু কেমন কেমন যেন। কেমন? ভালো না? মানে হ্যাঁ ভালো, কিন্তু এটা একটাই ছিল, সব জুয়েলারি শেষ হয়ে যাচ্ছিল, ভাগ্যি সেটা পেয়েছি। অন্য কিছু পছন্দ হলো না? এই কি ব্যাপার বলো তো, তুমি এত কথা বলছো যে আমার জুয়েলারি নিয়ে? বাবা, চন্দ্রদেব আজ মেঘে মুখ ঢাকবেন লজ্জায়। রোহি ঠাট্টা করলেও পরাগ ঠিক যোগ দিতে পারল না ঠাট্টায়। বলছি, কবে পড়বে তুমি এটা? ভালো লাগবে আদৌ পড়লে? কি যে বলো, পড়লে দেখো, কালী পুজোর দিনই তো পড়বো অফকোর্স, এটা যেন ওই দিনের জন্যই বানানো। আচ্ছা তুমি শো, আমি ওয়াশরুম থেকে আসছি। রোহি নেমে গেল বিছানা থেকে। পরাগ তখনও এক দৃষ্টি তাকিয়ে ওই নেক পিসটার দিকে। ভারী অদ্ভুত জিনিসটা। লম্বা একটা কালো মোটা সুতো, তার নিচে বেশ বড় গোল একটা লকেট। লকেটটায় মা কালীর মুখ, ঠিক যেমনটা মাটির মূর্তি হয় তেমনই। সুন্দর ফিনিশিং, কালো আর লাল রং দিয়ে করা পুরোটা। কিন্তু যেটা চোখে লাগছে সেটা হলো চুল, কালো কোঁকড়ানো চুল, যেমনটা আসলেই মূর্তির থাকে। লকেটে জিনিসটা দেখছে বলেই হয়তো অদ্ভুত লাগছে। এই ভেবে ফোনটা রেখে দিল পরাগ। সাতই নভেম্বর 2022। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, এই তো স্কুল হয়ে আবার কদিন ছুটি। আরে আনিয়েছি গো, সরলা মাসিকে দিয়েই আনিয়েছি, বলেই রেখেছিলাম। না না, বাজারে আজ আর কে যাবে, তোমার জামাইয়ের মর্নিং আজ। আচ্ছা মা, এখন রাখলাম, রাতে কথা হবে, টাটা। মায়ের ফোনটা কেটে ঘড়ির দিকে তাকিয়ে সরলা মাসির উদ্দেশ্যে হাঁকল রোহি। মাসি, তাড়াতাড়ি ভাত দাও। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলটা আঁচড়াতে লাগলো চটপট। একটা রাবার ব্যান্ড বেঁধে দিল। ব্যাগ গোছানোই আছে,
খেয়ে উঠে কেবল লিপস্টিক লাগাতে হবে, ব্যাস। ভাত বেড়েছি গো বৌদি, এসো। যাই। চেয়ার টেনে বসলো রোহি। ধোঁয়া ওঠা ভাত, পাশে চামচ রাখা। সরলা মাসি জানে গরম ভাতে হাত দিতে পারে না রোহি, তাই চামচটা রেখে দেয়। ওটা দিয়েই নাড়াচাড়া করে ঠান্ডা করে ভাতটা। এই এত সব এখন দিলে কেন মাসি? সেই বিকেলে আসবে, কেই নাও দেখি। আরে টিফিন খাবো তো। টিফিনের কথা বলুনি বাপু, একখান আপেল একখান কলায় কত প্যাট বড়ে আমার ভালো মতো জানা আছে। তো তাই বলে এত? বলতে বলতে শাক ভাজা দিয়ে ভাত মাখলো রোহি। এই হলো তোমার 14 শাক, দাদাবাবুর জন্যও আছে। আচ্ছা, ঠিক গুছিয়ে এনে আমাকে বাঁচালে মাসি। আমার মা মাথা খারাপ করে দিচ্ছিল। তা তো বলবেনি, আজকের দিনে 14 শাক খেতেই হয়, নয়তো অপদেবতা আসে। তা যত সব বাজে কথা। তোমরা লেখাপড়া জানা মানুষ, বিশেষ টিশেষ তো করনি। এতে আদেও 14 রকম শাক আছে? বাজারে কি পাওয়া যায় বলতে পারবো না, তবে আমি নিজে আমাদের ওদিক থেকে নিয়ে এসি, 14 রকমই আসে। তাই কি কি আছে এতে? হলো গিয়ে জয়ন্তী, সাঞ্চে, হিলঞ্চ, পুঁই, ওল, বেতর, তারপরে সর্ষে, কালকাসুন্ডে, পলতা, নিম, শুল্কা, গুলঞ্চ, শুশনি আর বাঁট পাতা। ও বাবা, এত! হ্যাঁ। ডালের বাটি থেকে ডাল ঢাললো রোহি। আলু ভাজা দিয়ে খেতে খেতে বলল, মাসি দাদাবাবু এলে আলুটা গরম গরম ভেজে দিও কিন্তু, ঠিক আছে? আর রাত্রিরে আজ পরোটা করবে, কেমন? তা আচ্ছা, সাথে কি খাবে? আলুর দম? না 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 না, ঘুগনি। ঘুগনি করো নারকেল দিয়ে। নারকেল দাদাবাবুকে আনতে বলে দেবো আমি ফেরার সময়। আচ্ছা, আমি আজ একটু দেরিতে আসবো বেলা বৌদি, ওই ধরো 7টা নাগাদ। আচ্ছা, কোথাও যাবে? না না, ঘরে পেদিম জ্বালাতে হবে না, 14 পেদিম। আহ মাসি, ওটা পেদিম না, প্রদীপ। ওই হলো। আমিও স্কুল ফেরত কিনে আনবো। ভালো কথা মনে করিয়েছো, গত বছর শ্বশুর বাড়ি ছিলাম তো, এইসব মনেই নেই। মাটির পেদিম কিনবে বৌদি, মাটির পেদিম, বাজারেই পেয়ে যাবে। প্রদীপ। ওই হ্যাঁ হ্যাঁ। এবার ডিমের কষা পাতে ঢাললো রোহি। সরলা মাসির রান্নার হাত দারুণ, ওপার বাংলার মানুষ বলেই হয়তো। মাসি রান্নাবান্না সবটাই দেখে, দুবেলাই। আর একজন ঠিকে লোক আছে, সে সকালে বিকেলে এসে ঘরদোর পরিষ্কার, বাসন মাজা, কাপড় কাচা করে দেয়। সে বউটার বয়সটা কম, নাম নমিতা। এই কোয়ার্টারে অনেকগুলো ঘরে কাজ করে সে। ও ভালো কথা মাসি, আমার একটা পার্সেল আসবে আজ, নিয়ে রেখো প্লিজ। টাকা? টাকা দেওয়া আছে। কখন আসবো? ওই তুমি থাকাকালীনই আসবে হয়তো, দাদাবাবু ফেরার আগে তো যাচ্ছ না। না না। তাহলে আবার কি, চলে আসবে, নিয়ে রেখে দিও ঘরে। বেশ, ঠিক আছে। শাড়িটা আর একবার ঠিকঠাক করে নিউড শেডের একটা লিপস্টিক আর হালকা গন্ধের একটা বডি মিস্ট লাগিয়ে বেরিয়ে পড়ল রোহি। কাঁধের ব্যাগে জলের বোতল, ছোট্ট টিফিন বক্স। টিফিন বক্সে কাটা নাশপাতি, আঙুর। লাঞ্চে বসে কয়েকটা খাতা চেক করছিল রোহি। ফোন বেজে উঠল। পরাগ। বলো। খেয়েছো? তুমি? হ্যাঁ, খাবো। এখনো খাবো কি? খেয়ে নাও। এই তো যাচ্ছি। মাসি আছে তো? হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে, আমাকে খেতে দিয়েই যাবে বললো। আচ্ছা শোনো, আমার পার্সেল এসছে গো। হ্যাঁ, বিছানায় আছে দেখছি তো। ঠিক আছে, ওই জুয়েলারিগুলো এসছে, কখন দেখবো। একেবারে ছেলে মানুষ, এই ছাত্রছাত্রীরা এই দিদিমণিকে মানে। এসে দেখে যাও মানে কি না। ফোনটা রেখে আবার খাতায় মন দিল রোহি। যদিও মন পড়ে রয়েছে বাড়ির বিছানায় পড়ে থাকা প্যাকেটটার দিকে। মুগ্ধ চোখে দেখছে রোহি।
মৌমিতের কালেকশন সত্যিই বেস্ট। নিজের হাতে বানায় মেয়েটা সব। কি দুর্দান্ত টেস্ট মেয়েটার। চোকারটা খুব সুন্দর, পারফেক্ট, কিন্তু এটা বেস্টেস্ট। কি নিখুঁত মায়ের মুখখানা। প্যাকেটের এপার থেকে দেখছে রোহি, তাও যেন জলজল করছে। প্যাকেট খুললে না জানি কত ভালো লাগবে, আর পড়লে উফ, সবার চোখ রোহিতেই থাকবে নিশ্চিত। এমনটা আর কেউ পড়বে না, পড়তে পারেই না। চা খাবে নাকি, করবো? পরাগের গলায় চমক ভাঙল রোহির। বলল, না গো, 9টা বাজতে যায়, এখন আর চা খেতে হবে না, খেয়ে নেবো একটু পরে। তোমার কাল মর্নিং ডিউটিও আছে। তোমার তো আবার কদিন টান টান ছুটি। ভাইফোঁটা 2 দিন পর খুলবে। শুক্রবার ভাইফোঁটা, শনি রবি তো এমনিই ছুটি। তাহলে আমরা বাড়ি থেকে শনিবার রাতে ফিরবো, তাই তো? হ্যাঁ, রবিবার কাজ থাকেই ঘরে। তুমি কি ডিউটি করে যাবে যাবার দিন? হ্যাঁ, সন্ধ্যের দিকে বেরোবো। পুজোর দিন মনে হচ্ছে নাইটটা পড়বে। তাহলে আমরা ঠাকুর দেখবো না? থাক, ঠোঁট ফুলিও না, দাসদাকে বলে এসেছি লেটে ঢুকবো। গুড বয়। এই যে গয়নাগাটি কিনলাম, না পড়লে চলে? তাই তো, ওই জন্যই তো ম্যানেজটা করলাম টাইমটা, তাই না? যাতে গয়নাগুলোর একটু গতি হয় আর কি। ইয়ার কি মেরো না তো। এই এই দেখো জিনিসগুলো। পরাগের সামনে নেকপিস দুটো মেলে ধরল রোহি। চোকারটার দিকে চোখই পড়ল না পরাগের। আর একটা নেকপিসের কথা ভুলেই গিয়েছিল, দেখতে মনে পড়ল। বলল, প্যাকেটটা ছেড়ো তো, ওই মা কালীর এটার। কি সুন্দর ফিনিশিং বলো। বলতে বলতে প্যাকেটটা খুলে বের করে আনলো নেকপিসটা রোহি। হাতের তালুর সমান প্রায় লকেটটা। প্যাকেটের আড়ালে থাকায় যেন জৌলুসটা বোঝা যাচ্ছিল না। এখন মনে হচ্ছে সত্যিই যেন মায়েরই মূর্তি ওর হাতে। পুজোটা শুরু হওয়ার অপেক্ষা শুধু। চুলগুলো এমন কেন রোহি? গালের দুপাশে ছড়িয়ে থাকা কোঁকড়ানো চুলগুলো উঠছে। মাথার উপর সিলিং ফ্যান চলছে, সেই হাওয়াতেই উঠছে অল্প অল্প। ঠিক যেন জীবন্ত না চুলগুলো। আবার বলল পরাগ, বেশ যত্নের চুল যেন। নিয়মিত তেল শ্যাম্পুর যত্ন পাওয়া চুল যেমন হয়, কোঁকড়ানো এক ঢাল চুল থেকে যেন এটুকু কেটে নিয়েছে কেউ। রোহি তাকিয়েই আছে নেকপিসটার দিকে। বলল, অপূর্ব, একবার পরে দেখি কেমন দেখায় আমাকে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে গলায় পড়ল ওটা রোহি। ঠিক তখনই ঝনঝন করে আওয়াজ এলো রান্নাঘর থেকে। ওই দেখো, হুলোটা ফের ঢুকেছে বোধহয়। জানলাটা নির্ঘাত খোলা, দাঁড়াও তো দেখি। বলতে বলতেই রান্নাঘরের দিকে দৌড়লো পরাগ। গিয়ে দেখল দুধের বাটি উল্টে গেছে, পাশে রাখা বাটি চামচও পড়ে গেছে মাটিতে। কিন্তু বিড়াল তো নেই, পালিয়েছে হবে। ভাবতে ভাবতেই জানলার দিকে চোখ গেল পরাগের। আরে, জানলাটা তো বন্ধ। তাহলে পরাগ। রোহির গলা পেয়ে ঘরের দিকে গেল পরাগ। রোহি খাটটা ধরে বসে আছে মেঝেতে। রোহি, কি হয়েছে? শরীর খারাপ? মাথাটা একটু ঘুরে গেল। নির্ঘাত প্রেশার লো। খাওয়া দাওয়াটা যে ঠিকমতো কেন করো না বলো তো? বলতে বলতে রোহিকে ধরে বিছানায় শুইয়ে দিল পরাগ। আর ঠিক তখনই চোখে পড়ল রোহির গলায় থাকা লকেটটা। কেমন একটা অস্বস্তি শুরু হলো যেন পরাগের। এই শোনো তো, এটা খুলে রাখো তো এখন। আসো আসো, এদিকে আসো, আমি খুলে দিচ্ছি, তারপর খাবারটা নিয়ে আসবো। যত্ন করে ওটা খুলে প্যাকেটে ভরে আলমারিতে রেখে দিল পরাগ। রান্নাঘরে গেল খাবার আনতে। মাইক্রো ওভেনে ঢুকিয়ে দেবে খাবারটা। কাল একবার ডাক্তার দেখিয়ে নেবে রোহিকে। হঠাৎ মাথা ঘুরবে কেন? কখনো তো হয়নি এমন। ভাবতে ভাবতেই ঘুগনির পাত্রের ঢাকনাটা সরালো পরাগ। আর অবাক হয়ে গেল, এক ফোঁটাও ঘুগনি নেই আর পাত্রে। সবটা কে যেন চেটে পুটে খেয়ে নিয়েছে।
তাড়াতাড়ি ক্যাসারোলের ঢাকনা খুলল আর হাতকে দুপা পিছিয়ে গেল পরাগ। ক্যাসারোলের ভেতরে থাকা পরোটাগুলোর উপর পিঁপড়ে, ছোট ছোট লাল লাল পিঁপড়ে থিক থিক করছে। কয়েক হাজার পিঁপড়ে বোধহয়। বন্ধ ক্যাসারোলে পিঁপড়ে এলো কিভাবে? এলেই বা এত এলো কোথা থেকে? ঘুগনিটা তো সরলা মাসি 8টার দিকে করে গেল। তারপর থেকে ওরা দুজনেই বাড়িতে। কে খেলো ঘুগনিটা? মাথা কাজ করছে না পরাগের। প্রকাণ্ড একটা মাঠ, শুনশান চারপাশ। মাঠটার ঠিক মাঝখানে একটা গাছ, মরা গাছ বোধহয়। কেমন যেন হাড্ডি সার গাছটা। একটাও পাতা নেই, কেবল এবড়ো খেবড়ো ডাল বিস্তৃত হয়ে আছে চারপাশে। মেঘলা দিন, সময়টা ঠিক বোঝা যাচ্ছে না। সকালও হতে পারে, দুপুরও হতে পারে। গাছটার দিকে ক্রমশ এগোচ্ছে। হঠাৎ খুব আওয়াজ, প্রচুর লোক দাপাদাপি করতে করতে এগিয়ে আসছে, যেন ছুটে আসছে একসাথে, চিৎকার করছে। কি বলছে ঠিক বোঝা না গেলেও ওরা যে রেগে আছে সেটা বোঝা যাচ্ছে। ভীষণ জোরে ছুটতে ছুটতে ধাক্কা মেরে তাকে ফেলে দিয়ে এগিয়ে গেল দলটা। কিছু বুঝে ওঠার আগেই আবার পায়ের চাপ। সে চাইছে উঠতে, পারছে না, প্রবল চাপ আসছে। লোকগুলো বেয়ারার মতো ছুটছে, তার উপর দিয়ে ছুটে যাচ্ছে ওই গাছটার দিকে। কিছু একটা হবে ওখানে। সে আবার উঠতে চেষ্টা করলো, পারল না। আবার আবার আঁতকে ঘুমটা ভেঙে গেল পরাগের। কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যেন জীবন্ত। দম বন্ধ হয়ে আসছে যেন সত্যিই তার। ঘেমে জবজবে হয়ে গেছে পরাগ। একটু ধাতস্থ হয়ে উঠে বসল। রোহি অঘরে ঘুমোচ্ছে পাশে। বালিশের পাশে রাখা মোবাইলটায় টাইম দেখল, 3:17। আস্তে আস্তে নামলো পরাগ। বাথরুম যেতে হবে, ঘাড়ে মুখে জল দিতে হবে, জল খেতে হবে। এমন ভয়ঙ্কর স্বপ্ন তো আগে কখনো দেখেনি পরাগ। ভাবতেই বুকটা ধড়াস করে উঠল যেন। কি সাংঘাতিক। 8ই নভেম্বর 2022। ডাইনিংটা টুনি লাইট দিয়ে সাজিয়েছে রোহি। ওদের ছোট্ট ব্যালকনিটাতেও দিয়েছে রং বেরঙের টুনি। নানা রঙের আবির দিয়ে রঙ্গোলি এঁকেছে শখ করে দরজার সামনে। এই প্রথম রঙ্গোলি দিল সে। বেশ হয়েছে দেখতে। টুনি লাইটগুলো এনে রেখেছিল পরা কদিন আগেই। ভাগ্যিস আজ তো সকালে উঠেই ছুট দিল ডিউটিতে। তারপর এসে থেকে বিছানা ছেড়ে উঠছে না আর। অল্প একটু খেয়ে সোজা বিছানায়। আবির সরলা মাসিকে দিয়ে আনিয়েছে রোহি। টুনি লাইটগুলো জেলে দিল রোহি। সন্ধে হতে চলল। খুব সুন্দর লাগছে দেখতে। এই কি গো, হুম, দেখো কি দারুণ লাগছে দেখতে। কি ফাটাফাটি ডেকোরেশন করেছি দেখো। দেখছি একটু বাদে। মনটা খারাপ হয়ে গেল রোহির। সব একা হাতে করেছে সে। পরাগ একটুও হেল্প করেনি। একবার দেখতেও কষ্ট। ব্যালকনিতে গিয়ে বসল রোহি। নীল গোলাপি আলো জ্বলছে। চেয়ারে বসলে সামনের খানিকটা খোলা জায়গা দেখা যায়। বাচ্চারা খেলে এখানে। দুটো দোলনা আছে। আশেপাশের বিল্ডিংগুলোও দেখা যায়। লোক চলাচল করতেই থাকে এখান দিয়ে। বসলে সময় কেটে যায় বেশ। বাহ, খুব সুন্দর লাগছে তো। পরাগের গলা পেয়েও উত্তর দিল না রোহি। তাকালো না।
সামনের দিকে তাকিয়েই বসে রইল। বলছি চা হবে নাকি একটু? বললেই হবে। বলে উঠে যাচ্ছিল রোহি, পরাগ হাতটা টেনে ধরল। মামনি কি রাগ করেছেন? ঢং করো না, ছাড়ো। আচ্ছা বাবা সরি, পুজোর দিন আবার গোসা করতে হবে না। পুজোর দিন গোসা করার মতো কাজ না করলেই হয়। আচ্ছা বাবা বলছি তো সরি। শোনো না, চাটা একটু খাওয়াও, তারপর তুমি রেডি হয়ে যাও, ঠাকুর দেখতে যাবো তো। তোমার শরীর ঠিক আছে পরাগ? এই কেন বলো তো? দুপুর থেকে শুয়ে আছো, খেলেও না ভালো করে। হুম ঠিক আছে ঠিক আছে। আর কথা বাড়ালো না রোহি, রান্নাঘরে চলে গেল। ঝটপট চা বানিয়ে রেডি হতে হবে। লাল কালোয় একটা ধনেখালি পড়েছে রোহি, চুলটা খোলাই রেখেছে। কাজল, লাইনার, লিপস্টিক, পারফিউম। এবার আলমারি থেকে বের করলো মৌমিতার থেকে নেওয়া ওই নেকপিসটা, মা কালীর মুখ দেওয়া, সাথে ছোট্ট দুটো দুলও আছে। সেখানে শুধু দুটো মায়ের চোখ, কালো আর লাল রং দিয়েই আঁকা। ছোট হলেও নিখুঁত আঁকাটা। গলায় ওটা পড়তেই যেন সাজটা কমপ্লিট হলো রোহির। কি সুন্দর দেখাচ্ছে, নিজেই নিজেকে দেখে মুগ্ধ হলো সে। রোহি আমার পারফিউমটা দাও না প্লিজ, আর তুমি জলদি করো। বলতে বলতেই ঘরে ঢুকলো পরাগ। মারুন একটা পাঞ্জাবি পরেছে সে, বউ ম্যাচিং করে কিনেছে বলে কথা। এই নাও ধরো, আমি রেডি। পারফিউমের শিশি হাতে নিয়ে খানিকটা দাঁড়িয়ে রইল পরাগ রোহির দিকে তাকিয়ে। তারপর বলল, এইটাই পড়লে? অবাক হলো রোহি। সে বুঝল না কোনটার কথা বলছে পরাগ। এইটা বলতে কোনটা? এই যে এই হারটা। হ্যাঁ, এটা পরবো বলেই তো কিনলাম। এ আবার কেমন কথা? এই নিয়ে কিছু বলল না আর পরাগ, শুধু বলল, বলছি তালা দিয়ে নামো, আমি বাইকটা বের করছি। জমজমাট পুজোই হয় এখানে। আলোয় আলোয় ভরা চারপাশ, নানা রঙের নানা আকৃতির আলো, তার সাথে বাজির আলো, বিভিন্ন প্যান্ডেলে চলা গান, সব মিলিয়ে খুব ভালো লাগছিল রোহির। বেশ বড় বড় পুজো হয় তো এখানে। হ্যাঁ তো অনেক পুজো হয়। আর কত বড় বড় ঠাকুর দেখেছো? হ্যাঁ। বলছি খাবে কিছু? খেতে পারি। কি খাবে? যা তুমি খাওয়াবে। চলো তাহলে কোথাও গিয়ে একটা বসি। বাইকটা একটা রেস্তোরাঁর সামনে দাঁড় করালো পরাগ। বেশ ছিমছাম এটা। ভেতরে ঢুকলো দুজন। তুমি বসো, অর্ডার করো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা। চাইনিজ অর্ডার করলো রোহি। কিছুক্ষণ বাদেই এসে পড়লো পরাগ। কি অর্ডার করলে? দুটো নুডলস, একটা মাঞ্চুরিয়ান আর একটা স্যুপ। গুড, বড্ড খিদে পেয়েছে। তুমি বেরোবে কটায়? এই তো তোমাকে বাড়িতে নামিয়েই তারপর। কাল আবার বাড়ি যাওয়া আছে, গোছগাছ হয়নি এখনো। ও হয়ে যাবে, কটা আর জামা কাপড় নিয়ে যাবে বলো তো? তাও ঠিক। বলতে বলতেই খাবার এসে গেল। স্যুপটাই আগে দিয়েছে, চিকেন বেবি কর্ন স্যুপ। এটাই ভালোবাসে পরাগ। ওপরে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নিল রোহি। পরাগ এমনিই চামচে করে মুখে দিল। মুখে এক চামচ স্যুপ তুলে রোহি দেখল ঝাল হয়নি একদম। আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়াবে বলে কন্টেনারটা নিল। ঝাঁকালো দুবার, পড়ল না তেমন। বাঁ হাত দিয়ে একটু নাড়াচাড়া করতে গেল কন্টেনারটা, ঠিক তখনই ঢাকনাটা খুলে গেল এবং ভেতরে থাকা সবটা গোলমরিচের গুঁড়ো পড়ে গেল রোহির গায়ে। এমা! রোহির শাড়ির বুকের কাছে, পেটের কাছে, কোলের ওপর ছড়িয়ে পড়েছে মশলা। টেবিলে রাখা টিস্যু দিয়ে সেগুলো ছাড়তে থাকলো। ইস, কি বিশ্রী অবস্থা হলো। এই আমি ওয়াশরুম থেকে আসছি, 1 মিনিট, জল দিয়ে হাত তো ধুতে হবে। পরাগ কিছু বলল না। মিনিট 7 পর যখন রোহি ফিরল, পরাগ বলল, বাড়ি চলো। কি? বাড়ি চলো। খাওয়া হয়নি তো। থাক চলো। আরে কি হলো, আজব তো। আমার ভালো লাগছে না, প্লিজ বাড়ি চলো। শরীর খারাপ লাগছে? হ্যাঁ তাই।
অর্ডারটা তাহলে প্যাক করিয়ে নি, ক্যান্সেল হবে না তো আর। থাক, অর্ডারটা থাক না, তুমি এখন চলো। কোনো মতে কার্ড সোয়াইপ করে বিল মেটালো পরাগ। কাউন্টারে বসা ভদ্রলোক বারবার বললেন খাবারটা নিয়ে যেতে, সামান্য সময় লাগবে, কিন্তু পরাগ রাজি হল না। রুহি খেয়াল করল বারবার চোখে হাত দিচ্ছে পরাগ, চোখ ডলছে, অস্বস্তি হচ্ছে যেন ওর চোখে। বাইকটা প্রায় উড়িয়ে নিয়ে এলো পরাগ। দুধদার সিঁড়ি দিয়ে উঠে ঘর খুলেই ধড়াম করে বিছানায় শুয়ে পড়ল গিয়ে। আরে কি হয়েছে বলবে তো? শরীর খারাপ লাগলে বলো, এভাবে এরকম করার মানেটা কি? বলতে বলতে রোহি ঘরের লাইটটা জ্বালালো। পরাগ চিত হয়ে শুয়ে, কপালে হাত, ওর চোখ দুটো টকটক করছে লাল, ঠিক যেন লাল রং করা, এত লাল জল পড়ছে চোখ দিয়ে। আঁতকে উঠল রোহি, আবার বলল, এই কি হয়েছে চোখে? এ বাবা, কেমন লাল হয়ে গেছে তো। ওটা ফেললে কেন? আস্তে আস্তে বলল পরাগ। কথাটা যেন ঠিক ধরতে পারল না রোহি। বলল, কি বলছো বুঝতে পারছি না, আরেকবার বলো। ওটা ফেললে কেন? কোনটা? গোলমরিচের গুঁড়োটা। মানে ওটার সাথে কি আছে? অবাক হয়ে গেল রোহি, কিচ্ছু বুঝতে পারছে না ও। হঠাৎ পরাগ উঠে বসল, রোহির মুখের কাছে মুখ নিয়ে এসে অদ্ভুত এক মিশ্রিত কণ্ঠস্বরে বলল, ওটার জন্যই তো আমার চোখের এই অবস্থা হয়েছে। জ্বলে গেল না চোখ দুটো, জ্বলে গেল, জ্বলে গেল। 9 নভেম্বর 2022। সারাটা রাত এক ফোঁটা ঘুমোতে পারেনি রোহি। ও নিজের কান চোখকে বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে কাল রাতে বোধহয় ভুল দেখেছে, ভুল শুনেছে। সারাটা রাত ঠায় বসে থেকেছে ও মেঝেতে। পরাগ নাক ডেকে ঘুমিয়েছে, ডিউটি যাওয়ার প্রশ্নই ওঠে না। পরাগ যখন ঘুমোচ্ছিল তখন বিছানায় ওর পাশে বসতেও ভয় করছিল রোহির, তাই সারা রাত মেঝে বসেই কাটিয়ে দিয়েছে। পাশের ঘরে একটা খাট পাতা আছে ঠিকই, কিন্তু সেখানেও যেতে পারেনি এই ভেবে যদি পরাগের কিছু দরকার হয়, যদিও জেগে ওঠে। বেল বাজলো দরজায়, বোধহয় নমিতা এলো। একটু চা বসাও তো নমিতা। নমিতা তোলা কাজ করে, ওর চা বসানোর কথা নয়, কিন্তু আজ এত ক্লান্ত লাগছে যে রোজের মতো চা করে নেওয়ার ক্ষমতা নেই শরীরে। নমিতা হাঁ করে ওকে দেখছে, বলল, বৌদি, শাড়ি ছাড়ুনি রাত্রিরে? কি হয়েছে গো? শরীর খারাপ? ওষুধ এনে দেবো? না গো, ওষুধ লাগবে না, তুমি চা খাও এক কাপ। এক কাজ করো, তুমি 3 কাপই বসাও, তোমার দাদাও খাবে হয়তো। আচ্ছা বৌদি। তাড়াতাড়ি চা বসিয়ে দিল নমিতা। তারপর রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, শাড়িটা ছেড়ে ফেলো বৌদি, চা খেয়ে। আজ তো তোমাদের যাওয়া আছে। এ মা, ও বৌদি, কি লাগিয়েছ গো শাড়িটায়? দাও তো, ধুয়ে দেবো। নমিতার দৃষ্টি অনুযায়ী নিজের শাড়ির দিকে তাকালো রোহি। বুকের কাছে সাদা সাদা জমাট মতো দাগ। মনে পড়ল গতকালের গোলমরিচ গুঁড়োর কথা। ওটাই বসে গিয়েছে হবে জলের ছিটে, দাগ পড়ে গেছে। নেক পিসটার দিকেও নজর পড়ল ওর, খুলল ওটা, ওটাতেও পড়েছে ওই গুঁড়ো। লকেটটা যেহেতু ক্লে দিয়ে তৈরি, তাই ওতে দাগ হয়নি, তবে ছিটে ছিটে পড়ে আছে। ধুয়ে নিলেই হবে। এ না বৌদি, চা। বিস্কুট দিলে কেন আবার? খালি পেটে চা খায় না, খাও তুমি। দাদারটা এখন দেবো? দাও।
আমি ডাকছি ওকে, আর একটু এটা ভালো করে ধুয়ে দাও তো। বাসন কটা ধুয়ে নিয়েই করে দিচ্ছি। বিছানায় উপুড় হয়ে ঘুমোচ্ছে পরাগ। ফ্যানের হাওয়ায় চুল উঠছে। সকালের নরম রোদ এসে পড়েছে জানলা গলে ওর গায়ে। মনটা ভালো হয়ে গেল রোহির। মনে হলো কাল কিছুই ঘটেনি। আলতো করে পরাগের পিঠে হাত রাখল রোহি। এই শুনছো? এই এই নাও চা খাও, ওঠো ওঠো ওঠো। জেগেছে পরাগ, আড়মোড়া ভাঙল। গুড মর্নিং। গুড মর্নিং, চাটা নাও। পরাগ উঠে বসেছে ততক্ষণে। ওর হাতে চায়ের কাপটা দিয়ে নিজেরটা নিয়ে ওর মুখোমুখি বসল রোহি। চুমুক দিল চায়। আহ, শান্তি। এই তুমি শাড়ি পরে বসে আছো কেন বলো তো? সকালে কি কেস হলো? ঠাকুর দেখতে যাবে নাকি এখন? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা তো কালকের শাড়ি। লিপস্টিকটাও এখনো। তুমি কি চেঞ্জ করোনি? কালকে ফ্রেশ হওনি? কি উত্তর দেবে বুঝতে পারল না রোহি। পরাগের কি কিছুই মনে নেই? মনে না থাকলে মনে করানো কি উচিত হবে? না থাক, কিচ্ছু বলার দরকার নেই। খুব টায়ার্ড লাগছিল তাই আর ইচ্ছে করেনি। এভাবেই ঘুমিয়ে পড়লে? হ্যাঁ, খুব ঘুম পেয়েছিল। স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জার কি আছে? না না, মানে তুমি তো রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 ঘন্টার রূপচর্চা করো, তাই ভাবছি। এই মোটেও 1 ঘন্টা করে নয়। তাছাড়া একদিন কি নিয়ম ভাঙতে নেই? অবশ্যই ভাঙতে আছে দেবী আমার। হেসে ফেলল দুজনেই। চায়ে তৃপ্তির চুমুক দিচ্ছে। রোহির মনে হচ্ছে কাল রাত্রে একটা দুঃস্বপ্ন দেখেছিল বোধহয়। যাই, ফ্রেশ হয়ে আসি বলে উঠে পড়ল পরাগ। বাথরুমে গিয়ে দরজা বন্ধ করল। তার আওয়াজ পেল রোহি। একটা নাইটি টেনে নিল রোহি। দরজাটা ভেজিয়ে দিল। শাড়ি টাড়ি ছেড়ে একটু লম্বা হতে হবে বিছানায়। আর শরীর চলছে না। ঘন্টা 2 অন্তত ঘুমোলেই ঝরঝরে লাগবে। উঠে একেবারে স্নান করার সময় মুখটুক পরিষ্কার করবে খন। এখন আর শরীর চলছে না, ক্লান্তিতে ভেঙে আসছে। শাড়িটা খুলল রোহি। ভালো করে দেখল দাগটা। নখ দিয়ে একটু খুঁটল। না, ড্রাই ক্লিনে দিতে হবে। কাল ওই রেস্তোরাঁয় টয়লেটে গিয়ে জল দিতেই এই বিপত্তি। নতুন শাড়িটা ভাঁজ করে রাখল রোহি। আপাতত লন্ড্রি ব্যাগে থাকুক, বেলার দিকে এটা পাঠাতে হবে দোকানে। ব্লাউজের প্রথম হুকটা সবে খুলতে যাবে, হঠাৎ প্রবল শব্দ হলো বাথরুমের দরজায়। কি হলো? পরাগ পড়ে গেল নাকি? সামনে রাখা নাইটিটা বুকে চেপে ধরেই দৌড়ে গেল রোহি। গিয়ে দেখল বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে পরাগ তাকিয়ে আছে নমিতার দিকে। নমিতা বাথরুমের পাশে থাকা বেসিনে কিছু একটা করছিল বোধহয়। সেও অবাক হয়ে গেছে। কিছু বলবেন দাদা? জল দিলি কেন? কোথায় দাদা? জল দিলি কেন? মুখ চোখ কেমন বদলে গেছে পরাগের। যে পরাগ বাথরুমে ঢুকেছিল সেই পরাগ বেরিয়ে আসেনি যেন। রাগার্ত দৃষ্টি তার, ফুঁসছে রাগে। গড় গড় শব্দ হচ্ছে একটা হালকা। পরাগই করছে নাকি অমন শব্দ? কি হয়েছে পরাগ? কি হয়েছে? পরাগ তাকালোই না রোহির দিকে, যেন শুনতেই পাচ্ছে না ওর কথা। এগিয়ে আসতে থাকলো নমিতার দিকে, এক পা করে। চোখের দৃষ্টি ভয়ঙ্কর, মাথাটা একটু নিচু, চোখ দুটো ওপর করে চেয়ে আছে। হাত দুটো একেবারে টান টান, একটু উঠে আছে স্বাভাবিকের চেয়ে হাত দুটো, যেন কেউ ধরে রেখেছে দুপাশে। জল দিলি কেন? দাদা, ও বৌদি, কি হলো গো? কি বলছে দাদা? জল দিলি কেন? কোথায় কোথায় দাদা?
কোথায় জল দিলাম? ভয়ে কথা জড়িয়ে যাচ্ছে নমিতার। তার থেকে মাত্র কয়েক পা দূরে পরাগ দাঁড়িয়ে। রোহি নির্বিকার দর্শকের মতো দেখছে, কথা বলতে ভুলে গেছে যেন। জল দিলি কেন? চিৎকার করে উঠল এবার পরাগ, একদম নমিতার কাছে এসে, সেই কালকের মিশ্রিত কণ্ঠস্বরে। ঠিক সেই সময় দরজায় খট করে একটা আওয়াজ হলো। সবার চোখ গেল মেঝের দিকে। আকস্মিক চিৎকারে নমিতার হাত থেকে ওই নেকপিসটা পড়ে গেছে মেঝে। ক্লে দিয়ে বানানো লকেটটা ভেঙে গেছে টুকরো হয়ে। জল ছিটিয়ে পড়ল খানিকটা ওই লকেট থেকে। রোহি বুঝল ওটাই ধুচ্ছিল নমিতা এই বেসিনে দাঁড়িয়ে, ওর কথা অনুযায়ী। কিন্তু তাতে পরাগ কিছু ভাবার আগেই রোহি দেখল নমিতাকে সজোরে এক থাপ্পড় মারল পরাগ। আর তারপরই ওই মেঝেতে পড়ে থাকা নেকপিসটার উপর হুমড়ি খেয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। তারপর ফুলে ফুলে কাঁদতে লাগল সেই মিশ্রিত কণ্ঠস্বরে। বৌদি, গতিক ভালো ঠিকছে না গো, গতিক মোটে ভালো ঠিকছে না। গালে হাত দিয়ে নমিতা সভয়ে পিছিয়ে আস্তে আস্তে বলতে থাকলো, হ্যালো 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 বাবা, বাবা। হ্যাঁ বৌমা বলো, গলাটা এমন শোনাচ্ছে কেন মা? বাবা, বাবা। বলতে বলতে হাউমাউ করে কেঁদে ফেলল রোহি। কি করবে কিচ্ছু বুঝতে পারছে না ও। নিজের লোক বলতে কেউ নেই এখানে। নমিতা রয়েছে সেই থেকে, কোনো বাড়িতে কাজে যায়নি আর। ফোনে জানিয়ে দিয়েছে শরীর খারাপ বলে। পরাগ সেই যে উপুড় হয়ে মেঝেতে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল, সেই কান্না এখনো থামেনি। প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে, ও কেঁদেই চলেছে। নমিতা আর রোহি মিলে টেনে কোনো মতে তুলেছে ওকে। কিছুতেই উঠবে না, শরীরে যেন আসুরিক শক্তি। শক্ত হয়ে শুয়েই ছিল ওই ভেঙে যাওয়া নেকপিসটার উপর, কেঁদেই যাচ্ছিল শুয়ে শুয়ে। কোনো কথা বলছিল না, কোনো কথার উত্তরও দিচ্ছিল না। এখনো যদিও একই অবস্থা, শুধু এখন ওই বেসিনের তলাতেই গুটিসুটি মেরে বসে আছে আর ফোঁপাচ্ছে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বাধ্য হয়ে পরাগের বাবাকে ফোন করেছে রোহি। একা আর সামলাতে পারছে না ও, ভয় করছে, ভীষণ ভয়। কাঁদছো কেন বৌমা? কি হয়েছে বলো? তোমার ছেলে কেমন করছে বাবা? কেমন করছে মানে? কেমন করছে? আমি বুঝতে পারছি না বাবা। তোমরা চলে এসো বাবা। আমি বলতে বলতে আবার কেঁদে ফেলল রোহি। পরাগের বাবা বললেন, আচ্ছা আচ্ছা, কেঁদো না, শান্ত হও, শান্ত হও। আমাকে বলো কি হয়েছে? শরীর খারাপ বাবানের? অসুস্থ? না, শরীর খারাপ না বাবা, তোমরা এক্ষুনি চলে এসো। আমি আর পারছি না বাবা, আমি পারছি না। আচ্ছা আচ্ছা, আমরা যত তাড়াতাড়ি বাড়ি বেরোচ্ছি, চিন্তা করো না। কি বললো বৌদি? আসছে, কিন্তু কি হলো বলো তো নমিতা? এমন কেন করছে হঠাৎ? কি হলো? বৌদি, দাদার ওপর কিছু খারাপ হয়েছে গো। খারাপ? খারাপ মানে কি বলছো নমিতা? তুমি কেঁদো না বৌদি, চুপ করো। তোমার শ্বশুর শাশুড়ি এসে পড়বে তো। আমি কিছু বুঝতে পারছি না নমিতা, ও কেঁদে চলেছে কেন? কান্নার মতো কিছু তো হয়নি গো। ইচ্ছে করে কি আর কাঁদতেছে গো বৌদি? ইচ্ছে করে কাঁদতেছে না। তাহলে ওর বাবা মা আসুক, হসপিটালে অ্যাডমিট করে দেবো প্রয়োজন হলে। কি হয়ে গেল ছেলেটা? হাসপাতালে দিয়ে কি হবে গা বৌদি? 4টি সুই ফোটাবে, ওষুধ গেলাবে, কাজের কাজ হবে না কিছু। দাদার অন্যতর ব্যায়াম এটা, এমন আমরা অনেক দেখেছি।
রোহি বুঝেও যেন বুঝল না, কান্না ভেজা গলায় বলল, ওর কি অ্যাবনর্মাল কিছু? অত শত বুঝি না বাপু, দাদার ওপর খারাপ ভর করেছে কিছু। হর করেছে? কি? তা তো বলতে পারবো না গো আমি, সেসব বলার লোক থাকে, তারাই বলতে পারবে। চুপ করে গেল রোহি, আর কথা বাড়াতে ভয় করছিল। পরাগের বাবা মা যখন এলেন তখন দুপুর। রান্নাবান্নার কথা কারো মাথাতেই আসেনি। সরলা মাসি এসেছিল, তাকে বাইরে থেকেই বিদায় করেছে রোহি। বলেছে ওরা এখনই বেরিয়ে যাবে কলকাতায়, তাই রান্নার দরকার নেই, ফিরে এসে খবর দেবে। রোহি চায়নি এখনই সবাই জানুক। বাবার হাতে একটা ঝোলা এগিয়ে দিলেন রোহির দিকে, বললেন, অল্প কিছু খাওয়ার আছে, সকাল থেকে তো পেটে কিছু পড়েনি বোধহয়, খেয়ে নাও এটা। তখনও পরাগ একইভাবে একই জায়গায় বসে। রোহি সবটা গুছিয়ে বলল ওদের। মা শক্ত মানুষ, বিয়ের পর থেকেই দেখছে রোহি ভদ্রমহিলা অসম্ভব শক্ত মনের। বাবার একবার বুকে ব্যথা হয়েছিল হঠাৎ রাতে, তখন ওরা কলকাতার বাড়িতেই। টেনশনে পরাগ কি করবে বুঝে উঠতে পারছিল না। মাই ঠান্ডা মাথায় অ্যাম্বুলেন্স ডাকেন, সব করেন। তারপর নার্সিংহোমে নিয়ে যাওয়া, ডাক্তারের সাথে কথা বলা। ওরা দুজন কেবল মায়ের পেছন পেছন ঘুরেছে। পরাগ তো টেনশনে কেঁপে চলেছিল সমানে। সবটা মন দিয়ে শুনলেন। বাবা কান্নাকাটি করছিলেন, কিন্তু মা থামালেন ওনাকে। এগিয়ে গেলেন পরাগের দিকে, পিঠে হাত রাখলেন আস্তে করে, বললেন, বাবান, কি হয়েছে রে তোর? কাঁদছিস কেন সকাল থেকে? মায়ের স্পর্শে চোখ তুলে তাকালো পরাগ। চোখ ফুলে গেছে কেঁদে, লাল হয়ে গেছে। জল দিয়েছে। গলাটা শুনে থমকালেন মা। বাবা কিছু একটা বলতে যাচ্ছিলেন, হাতের ইশারা করে তাকে থামতে বললেন মা। পরাগকে বললেন, কে জল দিয়েছে রে? ওই ও। নমিতার দিকে হাত দেখালো পরাগ। মা বললেন, কোথায় লেগেছে জল বাবা? চোখে। ও মা, সেই জন্য কাঁদছিস বুঝি? না। তাহলে তাহলে কেন কাঁদছিস বাবা? এবারও করলো, এবারও। বলতে বলতেই হাউমাউ করে কেঁদে উঠল আবার পরাগ। ঘরে উপস্থিত থাকা বাকি চারজন পরস্পরের সাথে চোখ চাওয়াচাবি করল। এইবার ও কি করলো বাবান? পরাগ চুপ। মা আবার বললেন, বল বাবান, এবার ও কি করেছে? বল না আমাকে, কোনো চিন্তা নেই, তোর ভয় নেই, বল না আমাকে। উত্তরে থু করে একতলা থুতু ছুঁড়ে দিল পরাগ মায়ের মুখের উপর। মুখ তার ঘৃণায় ভরা। কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ হাতে পায়ে ভর দিয়ে চার পেয়ে জন্তুর মতো ঘরে ঢুকে গেল পরাগ। যাওয়ার সময় সবাইকে প্রায় ধাক্কা মেরে গেল। যখন ধাক্কা লাগলো, প্রত্যেকেই একটা হাওয়া পেল গায়ে। ঠান্ডা এক ঝলক হাওয়া যেন ছুঁয়ে চলে গেল। ওকে কলকাতা নিয়ে যাওয়াটা প্রায় অসম্ভব। তাহলে তাহলে কি করব আমরা? ছেলেটাকে ফেলে রাখবো নাকি এভাবে? সে কথা বলা হয়নি, প্যানিক করো না, তাতে কাজের কাজ কিছু হবে না। ভাবতে দাও। কি করবে বলে ভাবছো? যাই করি এখানেই করতে হবে। এখানকার মেডিকেল সাপোর্ট কিরকম? মেডিকেল? পাগল হয়েছো নাকি?
নাকি বুঝেও বুঝতে চাইছো না? মানে কি বলতে চাইছো? বাবানের যেটা হয়েছে কোনো মেডিকেল ইস্যু নয়, সেটা হে অন্য কিছু হয়েছে। এতক্ষণে নমিতা আর রোহি চুপ করে সব শুনছিল। নমিতা বলে উঠল, হ্যাঁ মাসিমা, আমিও তাই বলেছি বৌদিকে। দাদার এই রোগ ডাক্তারে সারবে না। তোমার চেনাশোনা কোনো জায়গা আছে এখানে? কোনো মন্দির, মসজিদ বা কোনো এমন মানুষ যে এসব করে? খানিকক্ষণ ভাবল নমিতা, তারপর বলল, আমার চেনা নেই, তবে আমার দিদি গেছিল একজনের কাছে। ওর ছেলেটাকে কেউ। ঠিকানাটা তোমার দিদির থেকে এনে দিতে পারবে? আমার মোবাইলে নম্বর তোলা আছে মাসিমা। বরটার অন্য মেয়ে মানুষ আছে তো, তাই দিদি আমাকে বলেছিল ফোন করে যেতে একদিন। যাওয়া হয়নি। দেব নম্বরটা? অবশ্যই দাও। হ্যালো, নমস্কার, আপনার নাম্বারটা আমি একজনের থেকে পেলাম। আসলে একটু সমস্যায় পড়েছি, যদি সাহায্য করেন। কোথা থেকে বলছেন আর কি হয়েছে একটু খুলে বলুন। যতখানি সম্ভব গুছিয়ে সব বললেন মা। মাঝে মধ্যে রোহির দিকে তাকিয়ে ইশারা করলেন, ঠিকঠাক বলছেন কিনা সব নিশ্চিত হতে। রোহি ঘাড় নাড়ল। চুপ করে সবটা শুনলেন অপর প্রান্ত। তারপর বললেন, আমি খুচখাচ কাজ করি, এত ক্ষমতা আমার নেই। খুব খারাপ কিছু হয়েছে? এবার গলাটা কাঁপল বোধহয় মায়ের। অপর প্রান্ত বললেন, যা হয়েছে আমার সাধ্যের মধ্যে নেই। তাহলে? চিন্তা করবেন না এখনই এত। আমি একজনের ঠিকানা দিচ্ছি, দেখুন যদি ওনাকে পেয়ে যান তাহলে চিন্তার কিছু নেই। উনি কোথায় থাকেন? থাকেন কাছাকাছি, কিন্তু ওনাকে সবসময় পাওয়া যায় না, ব্যস্ত থাকেন। তাছাড়া প্রায়ই উনি এদিক ওদিক বেরিয়ে পড়েন, বাড়িতে থাকেন অনিয়মিত। হা ভগবান, ঠিকানাটা দিন দয়া করে, আমরা এখনই যাব। লিখে নিন। ঠিকানাটা শুনে নমিতা বলল, হ্যাঁ চিনি এ জায়গা, কয়েকটা পাড়ার পরেই, নিয়ে যেতে পারবো। মা রোহির দিকে তাকিয়ে বললেন, রহিমা, আর একটু একা সামলাও মা। তোমার বাবা রইলেন, আমি নমিতার সাথে যাচ্ছি, দেখি ওনাকে পাই কি না। ঘাড় নেড়ে সম্মতি দিল রোহি। মা বাবাকে বললেন, বাবানের ঘরটা বাইরে থেকে বন্ধ করে রাখো, তবে খেয়াল রেখো কিন্তু। বন্ধ রাখবো? হ্যাঁ, যদি বেরিয়ে এসে কিছু। বন্ধই রাখো মা, আমি আসি। ওনারা গাড়ি নিয়েই এসেছিলেন। ড্রাইভার অপেক্ষা করছিল গাড়িতেই। গাড়ি চেপেই নমিতাকে নিয়ে রওনা দিলেন পরাগের মা। দোতলা বাড়ি, লম্বা দালান বাড়ি যাকে বলে, এ ঠিক তাই। পুরনো দিনের তা দেখলেই বোঝা যায়, তবে রক্ষণাবেক্ষণের অভাব নেই। চকচকে রং করা বাড়ি, জানলা দরজা সব মোটা মোটা থাম, খুব যত্নে আছে বোঝাই যায়। গাড়ি থেকে ঠিকানা মতো নেমে একজন লোককে জিজ্ঞেস করতেই দেখিয়ে দিল বাড়িটা। জায়গাটা একটু ভেতর দিকে, কিছুটা গ্রাম ভাব যেন। সবুজ মাঠ সামনে, মাঠের এক প্রান্তে সদর দরজা। দরজা খুলে ঢুকতেই বড় উঠোন বাড়ি। সারাটা রাস্তা ঠাকুরকে ডাকতে ডাকতে এসেছেন পরাগের মা, যেন ভদ্রলোককে পাওয়া যায়। ওপরে যতই শক্ত দেখান, ভেতরে ভেতরে বিপদ ভালোই টের পেয়েছেন। কাউকে দেখা গেল না আশেপাশে। কি করবেন বুঝতে না পেরে নমিতাকে বললেন, কাউকে তো দেখছি না গো, কি করি বলো তো? ডাকবো মাসিমা? কেউ আছেন গো? নমিতা হাঁক দিল। বলি কেউ আছেন?
কে? ভেতর থেকে বয়স্কা মহিলা কণ্ঠ এলো। পরাগের মা বললেন, আমরা তীর্থঙ্কর বাবুর খোঁজে এসেছি, উনি আছেন? বেরিয়ে এলেন মহিলা। বয়স 70-এর ওপর হবে বোধহয়, তবে শরীর বেশ তাগড়াই। বিধবা মহিলা বললেন, আছে। কতদূর থেকে আসছো বাছা? বেশি দূর নয়, বড় বিপদ আমাদের। বিপদ ছাড়া আসবেই বা কেন আমার ছেলের কাছে? ও, আপনি ওনার মা? নমস্কার। নমস্কারে পাত্তা দিলেন না বৃদ্ধা। বললেন, হয়েছে ছেলে এক আমার সৃষ্টি ছাড়া। সারাক্ষণ যত অকাজ কুকাজ, নয়তো দেশ ঘুরছে, এই মন্দির ওই মসজিদ সেই গির্জা। উফ, তা তোমরা দাঁড়াও একটু, বাবু ওপরে আছেন, খবর পাঠাচ্ছি। বলে বৃদ্ধা ওপরে চলে গেলেন। ভদ্রলোক বাড়িতে আছেন, ওনাকে পাওয়া গেছে, এতেই স্বস্তি হলো খানিকটা। সন্ধে নামছে, আলো পড়ে এসেছে। বাড়িটায় অনেক হলুদ টুনি জ্বলে উঠল। আচমকা জ্বলে ওঠায় একটু চমক লাগলো। এত বড় বাড়িটা জুড়ে এতগুলো লম্বা হলুদ আলোর মালা অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছে যেন। বলুন, আমি তীর্থঙ্কর। আচমকা গম্ভীর কণ্ঠস্বরে চমকে উঠল দুজনেই। সামনে দাঁড়িয়ে বছর 35-এর এক যুবক, আর একটু বেশিও হতে পারে, তবে 40-এর এপাশে নিশ্চিত। লম্বা টকটকে ফর্সা, সুঠাম দেহ, পরিপাটি করে আঁচড়ানো চুল, একপাশে সিঁথি কাটা। মুখে এক প্রশান্তি মেখে আছে যেন যুবক। পরনে সাধারণ সাদা পায়জামা পাঞ্জাবি, ধবধবে সাদা। পেছনে জ্বলা অগাধ হলুদ আলো। সামনে এই মানুষটা। পরিবেশটা যেন নিমেষেই বদলে গেল কেমন। দয়া করুন, দয়া করুন, বড় বিপদ আমার ছেলের, বড় বিপদ। ঠিক আছে, ঠিক আছে, শান্ত হন। আসুন, ভেতরে আসুন। তীর্থঙ্করের পেছন পেছন ঢুকলো দুজন। কয়েকটা সিঁড়ি দিয়ে উঠে দালান পেরিয়ে একটা ঘরে নিয়ে এলেন তীর্থঙ্কর। বসার ঘর, কয়েকটা চেয়ার পাতা, মধ্যিখানে টেবিল, একপাশে পুরনো দিনের ডিজাইনের কোচ, সোফা, লাল মেঝে, ভীষণ পরিচ্ছন্ন সব। বসুন আপনি। তীর্থঙ্কর নিজেও বসলেন মুখোমুখি। বললেন, বলুন এবার। সবটা সুন্দরভাবে গুছিয়ে বললেন পরাগের মা। নমিতাও বলল সকালে ঘটা ঘটনা সবটা। একটাও কথা না বলে চুপ করে শুনলেন তীর্থঙ্কর। পরাগের মা বললেন, আমার ছেলেটাকে সুস্থ করে দিন দয়া করে। আপনার ছেলে তো অসুস্থ নয়। না, মানে ওকে ঠিক করে দিন, আগের মতন। চলুন দয়া করে আমাদের সাথে, আমরা গাড়ি এনেছি সঙ্গে করে। মাফ করবেন, আজ আমার যাওয়া হবে না। রাতে কাজ আছে, আর একটু বাদে কাজে বসবো। তবে আমি আপনাদের একটা জিনিস দিচ্ছি, সেটা নিয়ে যান। আর বাড়ির কোনো উঁচু জায়গায় জ্বালবেন, যাতে গন্ধটা, মানে ধোঁয়াটা ছড়িয়ে পড়ে। সারা রাত যেন জিনিসটা জ্বলে। ধুনুচির মধ্যে সামান্য ধুনো সমেত জ্বালবেন। দেখবেন ভোর হওয়া অবধি যেন জ্বলে। আর প্রয়োজন মতো জিনিস দিতে থাকবেন ধনুচিতে। আপনি যাবেন না? হ্যাঁ, যাব তো, তবে আগামীকাল। আপনি ঠিকানাটা ভালো করে বলে দিয়ে যান। ততক্ষণ আমার ছেলেটা ঠিক থাকবে তো? নিশ্চিত না হলে আমি আপনাকে আশা দিতাম না। মিনিট 15 বাদে তীর্থঙ্কর গোলাপি কাগজে মুড়ে বেশ খানিকটা কালো রঙের শক্ত টুকরো টুকরো জিনিস দিলেন। বললেন, আমি যেভাবে বলে দিলাম সেভাবেই জ্বালাবেন। আজ রাতে ভয়ের কিছু নেই। কি হয়েছে আমার ছেলে বলতে পারেন? হ্যাঁ, বলতে পারি, তবে
এখনই বলবো না, সময় আসুক। কাল দেখা হচ্ছে। নমস্কার। বাড়ি ফিরে দেখা গেল একইভাবে পরাগ কাঁদছে তখনও। কান্নার জোর বেড়েছে তার। চোখ বন্ধ করে শুনলে মনে হবে বুক চাপড়ে কাঁদছে কেউ। প্রবল শোক, দুঃখ, কষ্ট উথলে উঠছে গলা দিয়ে। দশই নভেম্বর 2022। তীর্থঙ্কর যখন এলেন তখনও ধুনোটা জ্বলছে। বেলা 10টা মতো বাজে প্রায়। গতকাল সারা রাত যজ্ঞ করে সব মিটতে মিটতে সকাল হয়ে গিয়েছিল। তারপর স্নান সেরে সামান্য জলযোগ করে আসতে এইটুকু সময় লেগেই গেল। আজও পরনে সাদা পায়জামা পাঞ্জাবি, চোখে রিমলেস চশমা, পরিপাট করে আঁচড়ানো চুল, মুখে প্রশান্তি। পরাগ তখনও একইভাবে ঘরে শুয়ে। কাল ধুনো জ্বালানোর পর হঠাৎই হিংস্র হয়ে উঠেছিল, ধাপাধাপি করছিল ঘরে। এলো পাথারে কিছু জিনিস ছুঁড়ে ভাঙল, তারপর হঠাৎই আবার চুপ। ঘুমিয়ে পড়ল। সে ঘুম এখনো ভাঙেনি। আমরা ভয়ে ওটা নেভাতে পারিনি, এখনো জ্বালিয়ে রেখেছি। কাল জ্বালানোর সাথে সাথেই পরাগের মাকে হাত তুলে থামতে বললেন তীর্থঙ্কর। জানি, আমাকে একবার সেই ভেঙে যাওয়া জিনিসটা দেখান। রোহি তাড়াতাড়ি ওটা এনে দিল। টুকরোগুলো সব কাগজে মুড়ে যত্ন করে রেখে দিয়েছিল নমিতা। হাতে নিলেন তীর্থঙ্কর ওটা, তারপর বললেন, পশ্চিম দিকে মুখ করে মেঝেতে বসা যাবে এমন একটা জায়গা দেখান। যে ঘরে পরাগ ছিল তার পাশের ঘরে ওনাকে নিয়ে গেলেন সবাই। পশ্চিম মুখ জানালা আছে একটা এই ঘরে, সেটার মুখোমুখি বসলেন তীর্থঙ্কর। কাগজে মোড়া জিনিসটা মাটিতে রাখলেন, তারপর কাগজটা সাবধানে খুলে দেখলেন খানিকক্ষণ। ভাঙা টুকরোগুলো থেকে একটা টুকরো হাতে তুলে নিয়ে মুঠো বন্ধ করলেন, তারপর চোখ বন্ধ করলেন। রোহি, পরাগের বাবা মা সবাই একরাশ উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে তার দিকে। মিনিট 10 চোখ খুললেন তীর্থঙ্কর। এটা কবে কিনেছিলেন? গত 2 দিন আগে এটা এসেছে। অনলাইনে অর্ডার করেছিলাম। অনলাইনে বলতে মানে কোনো শপিং অ্যাপে? না না, অ্যাপ না, ওই ফেসবুক লাইভ করেন একজন, আমি আগেও বহুবার নিয়েছি ওনার থেকে। যাক, তবুও ভালো। কোনো অ্যাপ হলে বরং সমস্যা বাড়ত। তা যিনি এটি দিয়েছেন তিনি কি এগুলো নিজেই বানান? তার সাথে কথা বলার প্রয়োজন আছে, সম্ভব? হ্যাঁ, নিজেই বানায় তো, আর ওর নাম্বার আছে আমার কাছে। ফোন করুন, দিয়ে আমাকে দিন ফোনটা, আমি কথা বলবো। রোহি ফোন নিয়ে ডায়াল করলো মৌমিতার নাম্বার। বলো রোহি, নতুন জুয়েলারি পরে ছবি দেখলাম না তো এখনো, আপলোড করনি? মৌমিতা, একটু দরকারে ফোন করছি। সব ঠিক আছে রোহি? না, ঠিক নেই গো, একটা সমস্যা হয়েছে। তুমি একটু কথা বলো না একজনের সাথে। মৌমিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা তীর্থঙ্করের দিকে এগিয়ে দিল রোহি। নমস্কার, আপনি আমাকে চিনবেন না, আমি তীর্থঙ্কর চট্টোপাধ্যায় বলছি। আপনার কাছে কিছু ইনফরমেশন লাগতো। কি ব্যাপার বলুন তো, আমি কিছুই বুঝতে পারছি না। কিসের ইনফরমেশন? চিন্তার কিছু নেই, আপনি শুধু এটুকু বলুন যে গত কদিন আগে রোহি যে মা কালীর মুখ দেওয়া একটি গয়না আপনার থেকে নিয়েছিল, সেটি কি আপনি নিজের হাতে বানিয়েছেন? হ্যাঁ, কেন বলুন তো? বলছি, তবে তার আগে আর কয়েকটা ইনফরমেশন দিন। এটা কি কি দিয়ে তৈরি করেছেন? উপকরণগুলো কোথায় পেলেন আর কবে পেলেন? এটা তৈরি করলেন কবে? সরি, আমি আপনাকে এত ইনফরমেশন দিতে বাধ্য নই। আর তাছাড়া কেনই বা দেব? আমার বিজনেসের সিক্রেট এগুলো।
রুহিকে কখনো কিছু সিল করবো না আমি আর। কি অদ্ভুত আবদার আপনাদের এসব। কি বললেন অদ্ভুত আবদার? আপনার তৈরি ওই গয়নার জন্য এখানে কতখানি অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়েছে আপনি জানেন? ভাবতেও পারবেন না। রোহির হাজবেন্ড ভয়ানকভাবে অ্যাফেক্টেড আপনার ওই গয়নার কারণে। দেখুন, এর চেয়ে বিশদে আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না, তবে এটুকু বলবো, আপনার বিজনেস সিক্রেটস জানার আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। পার্টিকুলারলি এই গয়নার সিক্রেটটা আমাকে জানতে হবে, আর আপনাকেও জানাতে হবে। তীর্থঙ্করের গলায় কিছু একটা ছিল। মৌমিতা আর কোনো তর্কে গেল না, বলল, ওটা মূলত ক্লে দিয়ে তৈরি। ক্লে আমি অনলাইনে আনি। টাসেলটা মানে যেটাই ঝুলছে লকেটটা, ওটা একরকম সুতির কাপড় দিয়ে বানানো। রঙগুলো আর সুতির কাপড় এগুলো একটা কাঁচামালের দোকান থেকে নিই। বহু বছর এখান থেকেই নিচ্ছি। আর 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 তো কিছু, ও হ্যাঁ হ্যাঁ, মায়ের চুলটা যেটা করেছি এমনটা প্রথমবার করলাম আমি। এটার জন্য আমি এক হকারের থেকে নিই। সে বাড়ির ওপরে আসে আমাদের বিভিন্ন সাজগোজা জিনিস নিয়ে, আবার চুলও কেনাবেচা করে। মানে ওই বাড়ি বাড়ি থেকে চুল নিয়ে বদলের সাজের কোনো আইটেম দেয়। বাড়ি বাড়ি থেকে চুল নেয়? হ্যাঁ, অনেক জায়গাতেই আছে এমন। মেয়েরা তাদের আঁচড়ানোর পর ওঠা চুল জমিয়ে রাখে আর এদেরকে দেয়, বদলে এটা সেটা নেয়। তবে এগুলো একটু গরিব ঘরেই হয় সচরাচর। আপনি কি ওই লোকটার থেকে প্রথমবার চুল নিলেন? হ্যাঁ, আমি জানতাম ও এই ব্যবসা করে। এই লকেটটার আইডিয়া মাথায় আসার পর ওর সাথে কথা বলেনি। তা আবার কবে আসবে সে? সপ্তাহে 3-4 দিন তো আসে। কোনো নির্দিষ্ট দিন নেই? না, ওভাবে তো। আচ্ছা, পরদিন এলে আমি যোগাযোগ করে নেব। অত সময় নেই। কোথায় থাকে জানেন? কোনো ফোন নাম্বার? ফোন নাম্বার তো নেই। ইছাপুর রেলপাড়ের দিকে থাকে জানি। নাম দিলীপ। আর কিছু? লোকটা খুব বেটে, বামুন প্রায়। আচ্ছা, ধন্যবাদ। কি হয়েছে বলবেন একটু? ভালো কিছু হয়নি যেটা হয়েছে। পরবর্তীতে এমন কিছু করার আগে একটু জেনে বুঝে নেবেন, কেমন? ফোনটা কেটে দিলেন তীর্থঙ্কর। বললেন, আমাকে এবার পরাগের ঘরে নিয়ে চলুন। কি হয়েছে বলো তো বাবা, কিছুই তো বুঝতে পারছি না। আর একটু ধৈর্য ধরুন, বলবো। ঘরে পরাগ ঘুমিয়ে, চিত হয়ে হাত পা মেলে ঘুমিয়ে। গোটা বিছানাটাই প্রায় দখল করে আছে। নাক ডাকছে আস্তে আস্তে। ওর দিকে এগিয়ে গিয়ে বিছানায় বসলেন তীর্থঙ্কর। ঘুমন্ত পরাগের কপালে নিজের ডান হাত রাখলেন। চোখ বন্ধ করে রইলেন কিছুক্ষণ। তারপর হাত সরিয়ে ডাকলেন, পরাগ। চোখ মেলল পরাগ। কোনো দিকে না তাকিয়ে সোজা হয়ে উঠে বসল বিছানায়। ঘরে দাঁড়িয়েছিলেন পরাগের বাবা মা, রোহি। রোহির দিকে তাকিয়ে পরাগ বলল, কই কই? আচমকা এমন প্রশ্নে থতমত খেয়ে গেল রোহি। কি খুঁজছো? কিছু খেতে দি? কাল থেকে খাওনি তো কিছু। তোর মাথা খাবো, আয় কাঁচা পিন্ডি খাবো। সেই কালকের মতো মিশ্রিত গলা। কেঁদে ফেলল রোহি। ওদের দিকে তাকিয়ে চুপ করতে ইশারা করলেন তীর্থঙ্কর। পরাগকে বললেন, কি চাইছো পরাগ? কে তুমি? আমি তীর্থঙ্কর। চিনি না তোমাকে। জানি তো, কিন্তু আমি তোমায় সাহায্য করতে পারি। তুই চাই পারবি? পারবো, তুমি বলেই দেখো না কি চাইছো। ওইটা। কোনটা? আরে ওইটা ওইটা। বাঁ হাতে রাখা কাগজে মোড়া ওই নেকপিসের টুকরো থেকে একটা বের করে পরাগের সামনে রাখলেন তীর্থঙ্কর। দেখো তো, এটাই চাইছো কিনা?
পরাগের দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। চোখ মুছতে মুছতে বলল, আর কত, আর কত। বিলাপ করতে থাকলো পরাগ। গলায় মিশ্রিত ভাবটা বেড়েছে, একটা মেয়েলি কণ্ঠস্বর স্পষ্ট হচ্ছে যেন। কি করলো? ওই যে যা করেছিল। কি করেছিল? তুই জানো না? না গো, জানি না, তুমি বলো। কিছু সময় চুপ করে থেকে আবার ওই অদ্ভুত তুই তুমি মেশানো সম্বোধনে বলল পরাগ, তুই দিয়ে জল দিয়ে মিশিয়ে দিয়েছিল। ও, তারপর? খুব করে নাড়াচাড়া করেছিল। তারপর? ওরা খেয়েছিল চিনি মিশিয়ে। আচ্ছা, তারপর? একবার করে। তারপর? রাখা ছিল বড় জ্বালায়। তারপর? ওটা খাইনি, ওটা দিয়েই তো। ওটা দিয়ে কি? সাদা রং, কালো রং। কি হয়েছিল রং দিয়ে? চুপ করে গেছে পরাগ। তীর্থঙ্কর ফের বললেন, পরাগ, কি হয়েছিল গো রং দিয়ে, বলো। কচু বলবো, চারফাট শালা কুত্তা জাত তুই। তোকে বলবো না, বেরিয়ে যা বলছি। শুয়ে পড়ে প্রবল আক্রোশে হাত পা ছুঁড়তে লাগলো পরাগ। মনে হলো খাট ভেঙে যাবে বোধহয়। বাইরে চলুন সবাই। ছেলেটা কাল থেকে কিছু খায়নি বাবা, মরে যাবে তো এভাবে। কিছু করো বাবা। মেসোমশাই, দুদিন না খেলে কেউ মরে না, আর ওকে এখন খাওয়াতে যাবেনও না, তাতে হিতে বিপরীত হবে। আজ আমি আবার দিয়ে যাচ্ছি কাল যেটা দিয়েছিলাম, জ্বালিয়ে রাখবেন সন্ধে থেকে। আমার আসতে হয়তো সন্ধে পেরিয়ে যাবে। কোথায় যাবেন আপনি? এখনই কিছু করা যায় না? না, সমস্যার কারণ না জানতে পারলে সমাধান করা যায় না। সেই কারণ জানতেই আমাকে যেতে হবে। আমি যাব তোমার সাথে। আমাদের গাড়িটা নিয়ে চলো না বাবা, যেখানে যাবে। ঠিক আছে, চলুন। বলে ঝোলা থেকে কাগজে মুড়ে আগের দিনের মতোই জিনিস আরো দিলেন। ভয় পাবেন না, এটা জ্বালবেন। বেশ, চিন্তার কোনো কারণ নেই। ইছাপুর স্টেশনের কাছে এসে গাড়ি থেমেছে। স্টেশনের বাইরে যেসব স্থায়ী দোকানপাট, সেখানে জিজ্ঞাসা করা হলো রেলপার কোন দিকে, সেখানের বসতি ঠিক কোথায়। জেনে নিয়ে গাড়ি ঘুরিয়ে সেদিকে চললেন ওরা। রেল লাইনের ধারে কিছুটা জায়গা জুড়ে জনবসতি, বস্তি বলা যায়। সরকারের জায়গা দখল করে থাকা বেশ কিছুটা এলাকা। গাড়ি খানিক আগেই দাঁড় করাতে হয়েছে, অত সরু রাস্তায় গাড়ি ঢুকবে না। এলাকার মুখেই দেখা গেল বেশ কয়েকটা ছেলে ছোকরার জটলা আড্ডা মারছে। সেদিকে এগিয়ে গিয়ে তীর্থঙ্কর দিলীপ বলতে প্রথমে তারা বুঝল না। বলল ওই বস্তিতে 5খানা দিলীপ। গড়নের বর্ণনা দিতে সাথে সাথে দেখিয়ে দিল ওরা। টালির চালের ঘর, পাশেই আবর্জনার স্তূপ, মাছি উঠছে ভন ভন। পরাগের বাবা ডাকলেন, দিলীপ, দিলীপ আছো হে দিলীপ। তেল চিটে পর্দা সরিয়ে বেরিয়ে এলো স্বয়ং দিলীপই। 3 থেকে 3.5 ফুট হাইট, মোটা সোটা, বয়স 40 মতো হবে। হ্যাঁ বলেন। তুমি দিলীপ তো? হ্যাঁ আমি। আপনারা কারা? আমরা। পরাগের বাবাকে থামিয়ে দিলেন তীর্থঙ্কর। বললেন, তুমি মহিলাদের মাথার চুলের ব্যবসা করো তো? হ্যাঁ করি, কিন্তু তাতে কি হয়েছে? কোন কোন জায়গা থেকে নাও এগুলো? এত কথা আপনারা জিজ্ঞেস করছেন কেন? ব্যাপারখানা কি? আমি তো কিছু খারাপ কাজ করিনি। মানে ভয় পেও না, যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। হ্যাঁ, না বললে তোমার কিন্তু বিপদ আছে। পুলিশে আমার অনেক চেনাশোনা।
কাজ হলো কথাটায়। দিলীপ তাড়াতাড়ি বলল, আরে বাবা বলছি বলছি আবার পুলিশ দারোগা কেন? ওহো, আমি এই এরিয়া থেকেই মেন মালটা নিই, আর ইজাপুর পুরোটা। আচ্ছা, আর এছাড়া? আর কোথাও না। চুলগুলো কি করো? ওগুলো নেয় কেনে, লোক ফিট করা আছে। আর ওই যে মেয়েদের ফলস চুল টুল হয় না, ওসব বানাই হবে, আমি ঠিক জানি না। তা তোমার ফিট করা লোক ছাড়া আর কাউকে দিয়েছো? কই না তো। ভেবে বলো, খুব বেশি দিন আগের কথা নয়। আর সালা কে নিয়েছিল? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, একটা দিদি আছে, সে নিয়েছিল একদিন। কি সব গয়নাগাটি করবে টরবে বলছিল। কিছু কি হয়েছে নাকি? কি হয়েছে সেটা থাক, কার মাথার চুল দিয়েছিলে ওই দিদিকে সেটা বলো। তা মনে নেই। মনে নেই বললে চলবে না, মনে করো। আরে মাইরি বলছি, মনে পড়ছে না। মনে পড়ছে না? আচ্ছা বেশ ঠিক আছে, পুলিশের দুঘা খেলে কিন্তু ঠিকই মনে পড়বে। আরে দাঁড়ান দাঁড়ান, ওহ ওহ কি জ্বালা রে শালা। ওই দিদি কোকড়ানো চুল চেয়েছিল, আমার কাছে সেদিন সকালে এসেছিল মালটা, ওইটাই দিয়ে দিয়েছি তাই। আরে কোথা থেকে এসেছে সেটা জিজ্ঞেস করছি তো। ওই যে ইচাপুর ছাড়িয়ে খানিকটা এগিয়ে, ধরেন সাইকেলে গেলে 10 মিনিট মতো লাগবে, আড়ংপোতা থেকে নিয়েছিলাম। ও তবে যে বললে ইছাপুরের বাইরে থেকে নাও না? না তো মাইরি, সেই দিন বেচতে বেরিয়েছিলাম সাজের সব জিনিস, তো হঠাৎ একটা বউ বলল যে চুল আছে, তাই। যেতে পারবে আমাদের সাথে ওই বাড়িতে? হ্যাঁ আমি? হ্যাঁ তুমি যেতে পারবে? এই কি হয়েছে কি বলুন না। এখন বলা যাবে না, তবে তোমার ভয় নেই কোনো, চলো চিনি নিয়ে যাবে। অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো দিলীপ। দেখেন, আমি অত বলতে পারবো না। শাওরি যতদিন বেঁচে ছিল তার টেরাঙ্কে কেউ হাত দিতে পারত নে, কারো খ্যামটা ছিল নে। সে বুড়ি মরল গত আষাঢ়ে, টেরাং খুলে সবাই হামলে পড়ল যেন সোনার উপর টাসা। ও হরি, ভেতরে তো কেবল ককানা পুরনো বাসন কোষণ। ওর জন্য বুড়ি চাবি বুকে নিয়ে কেন বসে থাকতো তা বলতে পারবো না। আপনি বিয়ে হয়ে কত বছর আছেন এখানে? সে হলো 3 বছর। আর আপনার স্বামী, তিনি কোথায়, কি করেন? বাজারে বসে, আনাজপাতি বেচে। বাড়ি আসবেন কখন? এই তো আসবে এবার। ব্যাপারখানা কি বলেন তো, এই গ্যাঁড়া সাজনদারের থেকে তো বহু বছর হলো জিনিস কিনি। কি করেছে? ও কিছু করেননি তেমন, আমরা অপেক্ষা করছি আপনার স্বামী আসুক। গ্রাম এটা, পুরো দস্তুর গ্রাম। হাঁস মুরগি খেলে বেড়াচ্ছে এদের উঠোনে। উঠোনের চৌহদ্দি ছাড়িয়ে বাইরে এসে দাঁড়ালেন ওরা। পরিবেশটা সুন্দর। তীর্থঙ্কর ভ্রু কুঁচকে দাঁড়িয়ে কোনো হিসেব মেলানোর চেষ্টা করছেন হবে। পরাগের বাবা বাড়িতে ফোন করে জানাচ্ছেন যতখানি সম্ভব। দিলীপ উসখুস করছে, সে স্পষ্টতই বিরক্ত। ওরা দেখল এক যুবক দাঁড়িয়ে। আগে বলেন, আমি নিমাই, কি হয়েছে? মাঝারি চেহারা, মাঝারি উচ্চতা, মাঝারি বয়সের নিমাই, ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া চেহারা। কি হয়েছে বলেন তো? আমার ঘরের মেয়ে মানুষটাকে বারণ করি এসব না কিনতি, শুনলে তো আমার কথা। কি ঝামেলা পাকিয়েছে কে জানে। এই দিলীপ বলছে সে নাকি আপনার বউয়ের কাছ থেকে মাথার চুল কিনেছিল কিছু। হাত কাজে থাকি, এসব বলতে পারবো নি। সে ঠিক আছে, এই চুলগুলো সম্ভবত আপনার মায়ের ট্রাঙ্ক থেকে পাওয়া। আপনার বউ তেমনটাই বললেন। এবার আপনি বলুন। মায়ের ট্রাঙ্ক থেকে পাওয়া চুল? হ্যাঁ, তা চুলগুলো কার ছিল বলুন তো? দাঁড়ান দাঁড়ান। বলতে বলতেই নিমাই হাঁক পারল ঘরের দিকে। এই বাইরে আসো তো, শিগগিরই আসো। কি শাড়ির মতো চিল্লাই দেখো। বেরিয়ে এলো বউটা। মায়ের টেরাঙ্কে হাত দিয়েছিলে? হ্যাঁ। কেন? মানা করেছিলাম না? কেন? কি আছে তোমার মায়ের টেরাঙ্কে?
ওই তো কখানা স্টিল আর দুটো কাঁস আর বাসন। সে তোমাকে দেখতে হবে না, বারবার মানা সত্ত্বেও কেন খুললে তুমি? কেন খুললে? যেন যখন কিছুই নাই তখন দরকারটা কি ছিল? কি ছিল দরকারটা? মা গেছেন, এখন চেলে এসেছেন বুকে আগলাতি। বেশ করেছি, খুলেছি, আবার খুলবো। হাত ভেঙে দেব তোমার আমি। থামো থামো, তোমরা কি হচ্ছে নাকি? এরকম অশান্তি করো না। জানেন না ও কত বড় বদ মেয়ে ছেলে, ঠিক বেঁচে খেলো। লোভ, এত এত লোভ ওর, এত কিছু তো পোষায় না আমাগির। রাধুর রাধু সে কে? বউটা আবার খিঁচিয়ে উঠল নিমাইয়ের দিকে তাকিয়ে। এই, তোমার রাধুর কিচ্ছুটি ছিল না সেখানে, দেখোনি নাকি যখন মা মরার পর খোলা হলো ওটা? নিমাই বউকে সম্পূর্ণ অবজ্ঞা করে তাকালো তীর্থঙ্করদের দিকে। রাধু আমাদের একমাত্র বোন, আমরা দু ভাই এক বোন। ওর বেদে ছিল মা খুব কম বয়সে, সুন্দর দেখতে ছিল তো। ওরটা ওর চেয়ে বয়সে অনেকখানি বড়। আমাদেরও তখন মায়ের ওপর কথা বলার সাহস হয় না। কেন ওর বর ভালো হয়নি? ভালোই, টাকা পয়সা আছে, জমি চিড়ে আছে, পাকা বাড়ি। তবে বাবু চরিত্রের দোষ ছিল, পরে জানতে পারি। বউ ছিল নাকি আর খান, রাধুর পর বিয়ে করেছিল। রাধু এই নিয়ে কান্নাকাটি করেছিল একবার, খুব বাড়িয়েছি, ফিরতে চায়নি। বলতো মারধর করে জামাই, নতুন বউ নিয়ে নাকি মজি আছে। তখন যদি যেতেই না দিত আমার। ইস, আপনার বোন তো তাহলে বেশ কষ্টেই আছে, ওকে নিয়ে আসুন না। আমার বোন নাই, ছিল, কাকে আনবো? বহু বছর হলো মরে গেছে ঠাকুরজি, বের কয়েক বছর বাদেই। এবারই আসা ইস্তকে শুনছি। পলকেই মুখের রং বদলালো তীর্থঙ্করের। কি করে, কি হয়েছিল? ওনার অসুস্থ ছিলেন? ওর শাশুড়ি বড় একটা তত্ত্ব তালাশ করা পছন্দ করতো না, রাধুকেও পাঠাতে চাইতো না, ওর বড়ও তাই। মা তবু থেকি থাকি আমায় দিয়ে এইটা সেটা পাঠাতো, ফলটা, ঘিটা, মিষ্টিটা, কাপড় চোপড়। ঠারে ঠারে কথা শোনাতে ছাড়তো না ওরা। তবুও যেতাম, বোনটার কথা ভাবি। ভারী না ওটা ছিল তো আমার, মায়েরও চোখের মনি। সেদিন মঙ্গলবার ছিল, পষ্টমণি আছে, শীত পড়েছিল খুব, পৌষ মাস। ওদের গ্রামের একটা ছোকরা মোটর বাইক নিয়ে হাজির হলো। চিনতে পারিনি প্রথমটায়, সেই বললো আসতেছি ওই গ্রাম থেকে, রাধু শ্বশুর বাড়ি থেকে পাঠাইছি ওকে, খুব নাকি জরুরি তলব, তখনই যেতে হবে। কি হয়েছে জিজ্ঞেস করতে কিছুতেই বলে না। ওদিকে মা ছটফট করতেছে, ছেলেটা মোটর বাইক করে নিতে এসেছে, মাকে নিয়ে যাই কিভাবে? শেষকালে বুঝিয়ে সুঝিয়ে আমি আর আমার ভাই চেপে বসলাম মোটর বাইকে। মাকে বলি গেলাম পরে এসে নিয়ে যাবই। সারা রাস্তা জিজ্ঞেস করি কি হয়েছে কি হয়েছে, ছোকরা উত্তরা দেয় না, যেন বোবা হয়ে গেছে হঠাৎ করে। তো মোটর বাইক থামে গিয়ে একটা মাঠে বুঝলেন, ওদের গ্রামে সব চাইতে বড় মাঠ, পুরো মাঠ লোকে লোকে একেবারে ছয়লাভ, ভিড়ে ভিড়, যেন মেলা বসেছে। কিছুই বুঝি না, লোকজনকে ঠেলি ঠুলে এগোই। সামনে একখানা গাছ ছিল, কি গাছ মনে নেই, বেশ বড় গাছটা। সেই গাছের সাথে বাঁধা একজন মানুষ, সারা গা ভরা সাদা কালো রং, নেড়া মাথা, মাথাতে ওই রং লেগে আছে, মুখখানা কালো রঙে চুপানো যেন। হঠাৎ ভাই বলি উঠল, দাদা, ও দাদা, ও তো আমাদের রাধু। হ্যাঁ, রাধু তো আমাদের। দৌড়ে গেলাম ওদিকে, আমাদের রাধু, তার এমন অবস্থা কেন, কিভাবে? বুঝি ওটার আগে তীরে এলো ওর বর, আমাকে ধাক্কা দিয়ে ফেলি দিল ওখানে, দিয়ে বলে, এখানকে কি আমার ঘাড়ে গোচাই দিলি কেন?
বলি আমাদেরও চড়চাপাড়ি মারতে লাগলো, বহুত মারলো, কিন্তু আমার পান পাখি তখন রাধুর দিকে। কি হইলো মেয়েটার? হ্যাঁ, এ কি করলো এরা? ছুটতে ছুটতে গেলাম আমাদের ছাড়াই, যে দেখি কিনা রাধু একভাবে চেয়ে, সে তাকানো যেন কিছুই নাই, ফাঁকা। কত ডাকি, এ রাধু, রাধু কি হয়েছে বল, আমাদের কি হয়েছে, আমরা আছি তো, কি হয়েছে রাধু? বোন উত্তর দেয় না, কোন দিকে যে চেয়েছিল বুঝি নেই, চুপ করি রইল, মুখ কালো রঙে মাখা একেবারে। সে যে কি দৃশ্য রাধু রে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল নিমাই। ওকে কিছুক্ষণ সামলাতে সময় দিলেন তীর্থঙ্কর, কিন্তু সময় হাতে খুব বেশি নেই, তাই বাধ্য হয়ে প্রশ্ন করলেন, তারপর? তারপর আর কি গো, ধাক্কা দিয়ে আমাদের তাড়াই দিল ওরা, মারধর করতে বাকি রাখলো না। কাঁদি কাঁদি ফিরছি দু ভাই, মাঝ রাস্তা অব্দি চলে এসেছি হাঁটতে হাঁটতে, মাথা ঠিক নাই তখন। এমন সময় ওই মোটর বাইকে ছোকরা এসে দাঁড়ায় পাশে, বলে রাধু নাকি বিষ খাই মরি গেছে। হায় ঈশ্বর! তারপর? তারপর আর কি, ফিরে গেলাম ছুটতে ছুটতে, রাধুকে বাড়ি আনতে চাইছিলাম, শেষ বেলায় বাড়ি আসবি নি মেয়েটা, কত বছর আসতে দেয়নি ওরা। খুব কান্নাকাটি করি, হাতে পায়ে ধরেছিলাম ওদের, না না না, দিল না আনতি, মোরা মুখটা দেখতেই দিল না। মাকে যে নিয়ে যাবো সেই রাধুর কাছে, সময়ও দিল না, বললে আপদ যত তাড়াতাড়ি হয় বিদেয় দেবো, ও বুড়ির অপেক্ষায় থাকলে রাত হয়ে যাবে। মুখ দেখতে চাই তো বলে মুখ পুড়াইছে মাগি, ওই মুখ আর দেখতে লাগি না। তাই শেষকালে ওই গাছতলায় গিয়ে দেখি রাধুর আমার চুল পড়িয়াছে, এক ঢাল কোঁকড়া চুল মেয়ের আমাদের, সে চুল কাটি ন্যাড়া করে দিয়েছিল সেদিন। বনের স্মৃতি বলতে আর কিছু ছিল না সেদিন আমাদের দু ভাইয়ের কাছে গো। মাকে কি দিতাম বলেন তো এসে, তাই গামছায় বাঁধি চুলগুলো নিয়ে আসলাম, মাকে দিলাম, তো মা ওই যত্ন করে রেখেছিল, ওটাই রাধু ছিল মায়ের কাছে, মায়ের কোল পোঁছা মেয়ে, অনেক শখ করি নাম রেখেছিল রাধিকা। ওরা ওরকম কেন করেছিল রাধিকার সাথে, আপনি খোঁজ নেননি? খোঁজ নীতি মন চাইনি, বোনটাই চলে গেল, কিছু করতে পারলাম না। কিন্তু দুদিন বাদে ওদের গাঁয়ের এক বউ এসে হাজির, চিনি না জানি না বলে কথা আছে রাধিকাকে নিয়ে, তো যত্ন করি বসালো মা, যেন রাধুই ফিরে এসেছে। জল দিল, বাতাসা দিল, খেলো বউটা, তারপর বলল আসল ঘটনা। আসল ঘটনা? কি ঘটনা? রাধুর এক ছেলের সাথে নাকি প্রেম হয়েছিল, ওই গায়েরই ছেলে। সেই কথা জানতে পারে ওর বর, তখন ওকে খুব মারধর করে আগে, তারপর নেড়া করে মাথায় ঘোল ঢালি দেয়, তারপর সারা গায়ে চুন কালি লাগিয়ে গোটা গেরাম ঘোরায়। মরণ দশা মিনছের, নিজে মেয়ে ছেলে নিয়ে পুত্তি মারবে, আর বউ করলেই কিনা ছি থু। তীর্থঙ্কর এতক্ষণে মেলাতে পারছেন পরাগের বলা কথাগুলো। দই দিয়ে, জল দিয়ে, ওরা খেয়েছিল চিনি দিয়ে, এই ঘোলের কথাই বলছে হয়তো পরাগ। সাদা রং কালো রং মানে সম্ভবত চুন আর কালি। তীর্থঙ্কর বললেন, রাধিকার শ্রাদ্ধ শান্তি হয়েছিল জানেন? ওই বউটা বলেছিল হয়েছে, আমাদের তো ঢুকতে দিল না ওই গ্রামে। ও, তা ওই মহিলাটি আর কিছু বলেননি? বলেছিল। কি? রাধুর সাথে যে ছেলের প্রেম হয়েছিল তার নাম আশিস,
আশিস ধরা পড়ার সঙ্গে সঙ্গে চম্পট দেয়। তাকে নাকি পাওয়া যায়নি 2 দিন, তারপর ফিরে আসে। তো তাকে রাধিকার বর কিছু করেনি? না, বউটা সে কথা বলতে এসেছিল। ওই বউটাই ছিল আশিসের বউ। বরের এমন কাজে সে লজ্জা পেয়েছিল, খুব কান্নাকাটি করেছিল এখানে এসে। আশিসের বউ? ভারী অদ্ভুত তো। হ্যাঁ, বউটা এও বলেছিল অনেকগুলো টাকার গোচা রাখতে দিয়েছিল নাকি আশিস ওকে। টাকা কবে নাগাদ দিয়েছিল? কিছু বলেছিল? মানে রাধিকার ঘটনার আগে না পরে? ঠিক আগের দিন। হায় রে কপাল, হায় রে রাধিকা। আনমনেই বলে ফেললেন তীর্থঙ্কর। কি নির্মম খেলা হয়েছিল মেয়েটাকে নিয়ে, সে বোঝেও নি হয়তো। ভালোবাসার জালে জড়িয়ে পড়েছিল মেয়েটা। তীর্থঙ্কর বললেন, দেখুন নিমাই, আপনার বোনের মাথার চুল আপনার মা আগলে রেখেছিলেন। সেই চুলই অজান্তে আপনার স্ত্রী এই দিলীপকে বিক্রি করে দিয়েছেন। সেই জিনিস আবার দিলীপের থেকে কিনেছেন মৌমিতা নামের একজন গয়না বিক্রেতা। নিজের তৈরি গয়নায় সেই মেয়েটি আপনার বোনের মাথার চুল অজান্তেই ব্যবহার করেছেন। আর সেই গয়না এই মানুষটার ছেলের স্ত্রী কিনেছেন। ফলত এনারা খুব বিপদে পড়েছেন। এনার ছেলে পরাগের ওপর রাধিকার ছায়া পড়েছে। সবটাই সকলের অজান্তেই ঘটেছে, কেউই এখানে দোষী নন, কিন্তু এর মারাত্মক ফল ভোগ করছেন একজন। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল নিমাই। কি বলছে লোকটা এসব? রাধু ভর করিয়েছে? হ্যাঁ, বলতে পারেন। এখন আপনাকে আমাদের একটা উপকার করতে হবে। আপনার বোনের কথা ভেবে, রাধিকার কথা ভেবে। বলেন বলেন। আপনাকে আমাদের সাথে যেতে হবে। আমি চাই আপনি রাধিকার সামনে গিয়ে দাঁড়ান। কিন্তু ঠাকুরজি, ওই বউটারে না ধরে ওর বরকে কেন ধরলে? গয়না তো কিনেছে ওর বউটা। সেটা জানি না, জানতে হবে। ঘড়িতে এখন রাত 10টা। পরাগকে বিছানা থেকে নামিয়ে মেঝেতে বসানো হয়েছে। সে কোনো ঝামেলা করেনি, বাধ্য ছেলের মতো মেঝেতে এসে চুপটি করে বসে আছে। অপরদিকে বসেছেন তীর্থঙ্কর। মাঝখানে কিছু প্রয়োজনীয় সরঞ্জাম, গঙ্গা মাটি দিয়ে একটা ছোট্ট ঢিবি বানিয়েছে তীর্থঙ্কর। ঘি ঢাললেন তার উপর, ভালো করে মাখিয়ে নিলেন ঘিটা গোটা ঢিবিটায়। পাশে থালায় রাখা তিল, কলা, এক টুকরো কলা পাতা, কোষাকুষি আর মধু। নেক পিসটা রয়েছে থালার পাশে একটা কাপড়ের টুকরোর ওপর। একটা ঘিয়ের প্রদীপ জ্বালালেন, ধুনো জ্বালালেন। চোখ বন্ধ করে বিড় করে কিছু বললেন তীর্থঙ্কর। তারপর ওই কাপড়ের টুকরো থেকে নেক পিসটা তুলে নিলেন, জ্বলন্ত ধনুচির উপর রাখলেন। চঞ্চলতা দেখা গেল পরাগের মধ্যে। কাঁপতে থাকলো সে, ইতি অতি চাইতে লাগলো। মুখ দিয়ে গোঁ গোঁ শব্দ করতে লাগলো। দুলতে শুরু করেছে পরাগ, লালা পড়ছে মুখ দিয়ে। আস্তে করে ডাকলেন তীর্থঙ্কর, রাধিকা। হঠাৎ স্থির হয়ে গেল পরাগ, একেবারে স্থির। চোখ তুলে পূর্ণ দৃষ্টি মেলে তাকালো তীর্থঙ্করের দিকে। চোখে ভাষা নেই যদিও, শূন্য চাউনি। তীর্থঙ্কর ফের বললেন, রাধিকা, আমি জানি তোমার সাথে খুব খারাপ হয়েছে গো। পরাগের কণ্ঠস্বরে এবার ওর নিজস্বতা বিলুপ্ত হয়েছে। কেবলই ঘর ঘরে মেয়েলি কণ্ঠস্বরে কথা বলছে সে। তোমার খুব
কষ্ট, তাই না রাধিকা? সেদিন খুব কষ্ট হয়েছিল বলো? খুব কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট। কিন্তু রাধিকা, তুমি পরাগকে কেন বেছে নিলে? ও কি দোষ করেছিল বলো? ও তো নির্দোষ। আমি কোনো দোষ করিনি, আমি কোনো দোষ করেছিলাম না। আমাকে ওরাই তো করলো এমন। পরাগরা? না না, ওরা তো ছিল না রাধিকা, ওরা জানি না গো কিছু। বেটা ছেলে, সব বেটা ছেলে। বলতে বলতে বমি করে ফেললো পরাগ। না, ঘেন্না ঘেন্না, বমি করে দিস সব। বেটা ছেলে, হারামজাদা। তো বমি ঘন সবুজ রঙের। তীর্থঙ্কর বুঝলেন রাধিকার মূল বিদ্বেষ পরাগের ওপর না, সমগ্র পুরুষ জাতির ওপর। সে কারণেই পরাগকে বেঁচেছে মৌমিতা বা রোহির বদলে। হ্যাঁ রাধিকা, দেখো তোমার সাথে ওরা খুব অন্যায় করেছে, তোমার বর, বাকি পুরুষেরাও। কিন্তু সবাই তো সমান হয় না বলো? সবাই কি খারাপ হয়? পরাগ ভালো ছেলে রাধিকা। সব হারামজাদা, সব 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 হারামজাদা। আশিস, ওই শুয়োরের বাচ্চা, সব শুয়োরের বাচ্চা, সব শুয়োরের বাচ্চা, সব সব। আশিস তোমাকে ঠকিয়েছিল, ভালোবাসেনি? না 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 না, সব পালিয়ে গেল, আমাকে ফেলে পালিয়ে গেল সব। তুমি ওকে খুব ভালোবাসতে, তাই না? কপাল কপাল, সব কপাল, কপাল কপাল কপাল। শোনো শোনো রাধিকা, একটা কথা বলো তো, তোমার শ্রাদ্ধ শান্তি ঠিক মতো হয়নি? ওরা করেনি? না 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 না, ওরা করেনি। পুকুর ধারে করে দিয়েছিল, পুকুর ধারে। পুকুর ধারে শ্রাদ্ধ করেছিল তোমার? হ্যাঁ, ওখানে ওখানে মুত্ত সবাই। বুঝেছি, অপরিচ্ছন্ন জায়গায় কাজ করেছিল ওরা। আমি তোমাকে মুক্তি দেব রাধিকা। কষ্ট পেয়েছ অনেকদিন, এখন থেকে আর কষ্ট পাবে না, তুমি মুক্তি পাবে। আমি যাব না, আমি যাব না কোথায়, আমি এখানেই থাকবো, আমি যাব না কোথায়। না রাধিকা, এতে তুমিও কষ্ট পাবে, পরাগও পাবে। ও তো তোমাকে বেশি দিন দেহে ধারণ করতে পারবে না, মারা যাবে ছেলেটা। মরুক মরুক মরুক, সবাই মরুক মরুক। না, সেটা হয় না রাধিকা। তোমার সাথে অনেক অত্যাচার হয়েছে, আমি বুঝেছি, কিন্তু সেটার জন্য সকলকে তুমি কষ্ট দিও না। আমাকে নেড়া করে দিল সবার সামনে, কত মাখিয়ে দিল গায়ে, ঢেলে দিল, ঘুরিয়ে ঘুরিয়ে দিল। জানি, আমি সবটা জানি। মা মা ওই চুলটা রেখে দিয়েছিল বাড়িতে, বেশ ছিলাম তো, কাউকে জ্বালাইনি, বুঝতেও দিইনি। ওই চুল নিয়ে গয়না পরে ফেললো আমার মাথার চুল দিয়ে। কলা, তিল, মধু সব একত্রে চটকে তাতে কষাকষি করে একটু গঙ্গা জল দিয়ে দিলেন তীর্থঙ্কর। মণ্ড পাকালেন 3টে, একটা ধনুচির ভেতর জ্বলন্ত আগুন দিয়ে দিলেন। ভেতরে আসুন। একটু গলা উঁচিয়ে হাঁক দিলেন তীর্থঙ্কর। এতক্ষণ বাইরে অপেক্ষা করছিল নিমাই, পরাগের বাড়ির সকলের সাথে। এবার দরজা খুলে আস্তে করে ঘরে ঢুকল সে। নিমাই ঢুকতেই হঠাৎ বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠল পরাগ। দাদা দাদা, কথা জড়িয়ে যাচ্ছে তার। নিমাইও কাঁদছে। মাফ কর দাদু, মাফ কর, তোর জন্য কিচ্ছু করতে পারিনি। অপদার্থ দাদা আমি। ওরা খুব কষ্ট দিল রে দাদা, খুব মারলো, চুল কেটে দিল, ন্যাড়া করে মাথায় গোল ঢেলে দিল, চুল কালি মাখিয়ে ওটা গায়ে ঘোরালো। তুই কেন কেন গেলিস না রে তখন? গেছিলাম রাধু, গেছিলাম, তোকে গাছে বাঁধি রেখেছিল, তোকে ডাকলাম সাড়া দিলিনি,
তারপর বের করে দিল মেরে। আমাদের বহুত মেরিয়েছে রে, বহুত মেরিয়েছিল। আমাকে মেরেই ফেললো রে দাদা, মুখে বিষ ঢুকিয়ে দিল, হাত পা বেঁধে জোর করে। তুই নিজে বিষ খাসনি রাধু? হ্যাঁ, না 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 দাদা, আমি মায়ের কাছে চলে যেতে চেয়েছিলাম, শুনলো না, বিষ খাইয়ে দিল, ওগুলো বলে পুড়িয়ে দিল দাদা রে, বড় কষ্ট দাদা রে। দুই ভাই বোনই হাউমাউ করে কাঁদছে। কাঁদতে কাঁদতে কখন দুজন দুজনকে জড়িয়ে ধরেছে খেয়াল করেনি নিজেরাই। তীর্থঙ্করের চোখটাও টনটন করে উঠল। চলি যা রাধু, চলি যা, এ লোকটা ভালো লোক রে, ও কিচ্ছু করে না, চলে যাবো না। আমার নিমাইয়ের বুকে মুখ গুঁজে আরো কান্নার বেগ বাড়িয়ে দিল পরাগ। চলে যা। এদিকে তীর্থঙ্কর আর একটা ওই মণ্ড আগুনে ফেললেন। মন্ত্রোচ্চারণ করতে করতেই ওই গঙ্গা মাটির ঢিবিটার উপর রাখলেন কাপড় শুদ্ধ নেক পিসটা। তার উপরেও ঘি ঢেলে দিলেন অনেকখানি। মন্ত্র বলে দেশলাই জ্বাললেন, কাঠিটা দিয়ে দিলেন ঢিবির নিচে। দাউ দাউ করে জ্বলে উঠল ঢিবিটা। অদ্ভুত গন্ধে ভরে গেল ঘরটা। শিশুরা ঠকালো আমাকে দাদা, আমি ভালোবেসেছিলাম ওকে, ও আসেনি, পালিয়ে গেল ধরা পড়তেই, দাঁড়ালো না, একবারও সামনে এসে দাঁড়ালো না। ও ভালোবাসে না দাদু, ভালোবাসে না, ও টাকা খেয়েছিল ওদের থেকে, সব নাটক করেছিল। তুই বোকা মেয়ে, তুই নাটক ধরতে পারলি না, তোকে মারার জন্য হয়তো এত সব করেছিল ওরা। কথাটা শুনেই গগনভেদী চিৎকার করে উঠল পরাগ। ভালোবেসে ঠকে যাওয়ার রাগ বোধহয়, ভালোবেসে প্রতারিত হবার রাগ, ফাঁদে পা দেবার রাগ। তীর্থঙ্কর ততক্ষণে শেষ মণ্ডটা ওই ঢিবির আগুনে ফেলে দিল। নেক পিস, মা কালীর মুখ, রাধিকার চুল, রাধিকার প্রেতাত্মার উদ্দেশ্যে দেওয়া পিণ্ড সব একসাথে জ্বলে উঠল। আগুনটার একটা হলকা উঠল সিলিং ছুঁয়ে। অজ্ঞান হয়ে পড়ে গেল পরাগ। আর চিন্তার কারণ নেই, রাধিকার সাথে ভীষণ অন্যায় হয়েছিল, সে মুক্তি পেয়েছে, এটাই সব থেকে ভালো কথা। বহুদিন ধরে কষ্ট পাচ্ছিল। 11ই নভেম্বর 2022। সবে ভোরের আলো ফুটেছে। এক কাপ করে চা হাতে নিয়ে সবাই বসেছে। পরাগ ঘুমোচ্ছে। যতক্ষণ না নিজে থেকে উঠে ওকে ডাকতে বারণ করেছেন তীর্থঙ্কর। ভাবা যায় একটা মেয়েকে কিভাবে ফাঁসিয়ে তাকে খুন করা হলো, কোনো বিচার হলো না, তার অপরাধীরা সাজাও পেল না, থানা পুলিশ কি করতে আছে? দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সবার বুক ঠেলে। তীর্থঙ্কর বললেন, সব টাকা 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 দিয়ে বোধহয় সব হয়, সব। আমি উঠবো এবার। চলুন আপনাদের ছেড়ে দিয়ে আসি। নিমাই, তোমাকেও ছেড়ে দিয়ে চলো বাড়িতে। তেরোই নভেম্বর 2022। সাজের পসরা নিয়ে বেরিয়েছে দিলীপ। ছোট তার সাইকেল, বড় সাইকেলে সে সুবিধা করতে পারে না কোনো মতেই। একটা বড় কাচের বাক্স, তাতে টিপ, সিঁদুর, আলতা, চুড়ি, ক্লিপ, পাউডার, ক্রিম, দুল, হার, লিপস্টিক, আরো কত কি। নিজের ছোট সাইকেলটা নিয়ে অস্বস্তিতে পড়েছে দিলীপ। সেই বেরোনো স্তকেটা হচ্ছে। বাক্সের মাল বেশি হয়ে গেছে হবে, বেচে হালকা করতে পারলে বাঁচে।
বাঁধা খরিদ্দার আছে দিলীপের কিছু, ওই বৌদিরাই কিনবে। আজ আগেই বসাক পাড়ায় যাবে ঠিক করেছে দিলীপ। ওখানেই বাঁধা খরিদ্দার বেশি, বাক্স হালকা হতে সময় লাগবে না তেমন। বৌদি গো, এসে গেছি। ও বৌদি বলে মুখে রাখা বাঁশিটা বাজালো দিলীপ। ওটাই ওর আসার চিহ্ন। ওই আওয়াজেই সবাই বোঝে ও এসেছে। ওই বাড়ির বউটা ছুটে এলো, হাতে টাকার ছোট্ট ব্যাগ। এসেই হেসে গড়িয়ে পড়ল। দিলীপ অবাক। বৌদি রঙ্গ করে বটে মাঝে মধ্যে, কিন্তু এত হাসির কি হলো? ও বৌদি, হাসো কেন? দেখো কত ভালো ভালো মাল তুলেছি, তোমার পছন্দ হবেই। আরে তোমার অর্ডার দেওয়া ছুরিটাও এনেছি, দেখো দেখো। বউটা হেসেই যাচ্ছে, হাসতে হাসতেই বলল, কি রস গো তোমার সাজনদার, একেবারে বউ নিয়েই ব্যবসা করতে বেরিয়েছ? তা এমন সুন্দরী বউ পেলে পাগলা হয়ে যায় বটে লোকে। তা বউ তো তোমার দিব্যি পা দোলাচ্ছে গো বসে বসে। তা ও মেয়ে, তোমার নাম কি গো? অবাক হয়ে গেল দিলীপ। কিছু বলতে যাবে, তার আগেই পিছন থেকে মেয়েলি কণ্ঠ এলো, রাধিকা। আমার কত সুন্দর চুল দেখেছো? এর কাছে এখনো আছে কিছুটা। শুনছিলেন শ্রীতমা সেনগুপ্তের কলমে কবরী। গল্প পাঠিয়েছিলাম আমি তমাল। বিভিন্ন চরিত্রে আমার সঙ্গে ছিল অন্বেষ, রায়, খুশি, ঋতুপর্ণা, কাব্যশ্রী, দিতিপ্রিয়া, অমিত, এনামুল, নীল, কৌশিক, কোহিনূর, প্রদীপ্তা, পূজা এবং সঞ্চালী। শব্দ সংযোজনে পিয়ালি। আবহ নির্মাণে আমার সঙ্গে ছিল সায়ন। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।